আমার খুব ভয় করছে। আমার জীবনের প্রথম। তখন আমার ১৫ বছরের স্বামী বলল, আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি। তোমার নাটক বন্ধ করো। তুমি যে কারণে ভয় পাচ্ছ সেই কারণ তুমি আগেই শেষ করে ফেলেছ। আমি তোমার মনের খবর সব জানি। তোমার এত অভিনয় করতে হবে না। তুমি চেয়েছিলে আমি ছোট মানুষ। আমাকে কিছু দিয়ে অজ্ঞান করে তারপর তোমার প্রেমিককে আমার বাসায় নিয়ে আসতে। এটা আমি ভালো করেই জানি। আমার বয়স কম হতে পারে, কিন্তু আমি এতটা বোকা না। তাই বলছি চুপচাপ শুয়ে পড়ো, নইলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। তারপর বন্ধুরা ছেলেটি আমার সঙ্গে। আমার মা জোর করে একটা ১৫ বছরের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন। ভেবেছিলাম এই বাচ্চাটাকে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে প্রতিদিন আমার প্রেমিককে ফোন করব। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো আমার মাথায় আকাশটা যেন ভেঙে পড়ল যখন সে রুমে এসে আমার সাথে জোর করেই। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছ ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসলে এই ভালোবাসা সবার কপালে থাকে না। এটাও বলা হয় যে ভালোবাসা এমন কোনো সস্তা জিনিস নয় যে প্রত্যেক মানুষই পাবে। আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসতাম। তার জন্য আমি আমার জীবন, আমার সব কিছু ত্যাগ করতে রাজি ছিলাম। ভালোবাসার জন্য আমি বাবা, মা এবং পরিবারের অন্য সবার বিরুদ্ধে লড়েছিলাম। আমার বাবা মায়ের কাছে এসব বলার পরেও তাদের চোখে আমি ছোট হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি জানতাম যে আমার অন্তরে ভালোবাসা এই ঈশ্বর দিয়েছেন। ঈশ্বর যদি আমার ভাগ্যে লিখে থাকেন তবে আমি অবশ্যই পাব। আর যদি না পাই তবে ভাবব ঈশ্বর আমার ভাগ্যে লেখেননি। আমরা নিজে থেকে কিছুই করতে পারি না। সবকিছুই নিয়তির খেলা। আমার নাম আফসানা। আমরা ৪ ভাইবোন ছিলাম। আমি আমার জীবনে ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনি। আমরা গরিব, একবেলা খাবার জোগাড় করতে অনেক পরিশ্রম করতে হতো। আমাদের বাড়ির খুব ছোট এবং ভাঙাচোরা। কিন্তু আমার বাবার সেদিকে কোনো খেয়ালেই দিতেন না। আমাদের সাথে একই বাড়িতে চেয়ে থাকতেন আমার মা আর চাচিদের মধ্যে প্রতিদিন ঝগড়া লেগেই থাকত। কখনো তাদের বনিবনা হয়নি। আর না কখনো আমার ভাই বোনের সাথে চাষির ছেলে মেয়ের বনিবনা ছিল। আমার বড় বোনের বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তাই ওর জন্য আসতে শুরু করে। কিন্তু সবাই অনেক যৌতুক চাইত। কিন্তু আমরা গরিব, কিছু দেওয়ার সামর্থ্য ছিল না। আমি মাকে বললাম, বৌদিকে বড় ঘরে বিয়ে দেওয়ার কি দরকার? তুমি তাকে আমাদের মতো ফ্যামিলিতে বিয়ে দিতে পারো। কিন্তু মা বলতেন, বিয়ে দিলে আমার মেয়েকে বড় বাড়িতে বিয়ে দেব। সেখানে আমার মেয়েরা সুখে থাকবে এবং তাদের কোনো কিছুর অভাব হবে না। আমার মা বলতেন, আমি আমার জীবনের সব ইচ্ছা মেরে ফেলেছি, কিন্তু আমি আমার মেয়েদের সাথে এটা হতে দেব না। আমি তখনও পড়াশোনা করতাম এবং তার সাথে কিছু ছেলে মেয়েকে টিউশনিও পড়াতাম। সেই সময় আমি একটি ছেলেকে ভালোবেসে ফেলি এবং সে আমাদের বাড়িতে আমার জন্য নিয়ে আসে। কিন্তু আমার মা তাদের প্রস্তাবে রাজি হননি। আমি আমার বাড়ির লোকদের বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে হুমকি দিতে শুরু করে। বাধ্য হয়ে আমি সেই ছেলে শাহিনকে বললাম, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। কিন্তু সে আমাকে বলেছিল যে, তুমি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তোমার এমন কথা উচ্চারণ করা উচিত না। ঈশ্বর যদি আমাদের বিয়ের কথা লিখে রাখেন, তাহলে এই পৃথিবীতে যতই আমাদের আলাদা করার চেষ্টা করুক না কেন, আমরা এক হবেই। কিন্তু আমরা কোনো ভুল পদক্ষেপ নেব না। তুমি সবসময় সেটাই করো যেটা তোমার বাবা মা চান। তাদের ইজ্জত নষ্ট করো না। আমি দিন-রাত ঈশ্বরের কাছে সেই ছেলের জন্য প্রার্থনা করতাম। তারপর একদিন আমার মা হঠাৎ আমাকে ১৫ বছরের একটা ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু আমি ভেবে নিয়েছিলাম, এই ছেলেকে প্রতিদিন অজ্ঞান হওয়ার কিছু দিয়ে তাকে অজ্ঞান করে আমি আমার প্রেমিককে ডাকব। কিন্তু আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল যখন সেই ছেলে রুমে ঢুকল। আর আমি সেই ছেলেকে দেখে ঘাবড়ে গিয়েছিলাম, কারণ ছেলেটিকে দেখে আমার অনেক ভয় করছিল। যদিও তার বয়স কম, তবুও তাকে আমার অনেক ভয় লাগছিল। ছেলেটি মুখে একটি মাস্ক পরা ছিল। আমি তাকে বললাম, আপনি মাস্ক পরেছেন কেন? তোমার মনের খবর আমি জানি, তাই আমি মাস্ক পরেছি। আর আমি কি পরব না পরব সেটা তো আমার বিষয়। তুমি কোনো কথা বলবে না, সোজা আমার কথা মানবে। এই ছোট্ট একটা ছেলের কথা শুনে আমি রীতিমতো অবাক হচ্ছিলাম।
আমি আরও মনে মনে ভেবেছিলাম যে এই ছোট্ট একটা ছেলেকে অজ্ঞান করে রাখব। এখন দেখি সে আমার সাথে যে কথা শুরু করেছে। উল্টো আমাকে তো অজ্ঞান করার ব্যবস্থা করে দিল। আমি তাকে বারবার বলছিলাম, আপনি মাস্ক খুলেন, আপনার মুখ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ছেলেটি তার মুখ আমাকে দেখালো না। কিন্তু আমার কাছে মনে হলো ছেলেটি আমার খুব পরিচিত। আমি যখন ছেলেটিকে বললাম, আপনি যদি আপনার মুখ না দেখান তাহলে আমি চিৎকার করব। সে বলল, তোমার চিৎকার কেউ শুনতে পারবে না, কারণ তুমি আজ আমার ঘরে বন্দী। তোমাকে কেউ সাহায্য করবে না। আমি তার কথা শুনে অনেক ভয় পেয়ে গেলাম। তবে আমার কাছে মনে হলো ছেলেটি আমার অনেক পরিচিত। আমি তখন তাকে বিনয়ের সঙ্গে বললাম, প্লিজ, আপনি তো আমার স্বামী, তাই আপনাকে দেখার অধিকার আমার আছে। ছেলেটি বলল, তুমি আমাকে অজ্ঞান করার চেষ্টা করার প্ল্যান করেছিলে মনে মনে, তাই না? আমি তখন ভয়ে বললাম, এই কথা আপনাকে কে বলেছে? সে তখন বলল, আমি তোমার মনের খবর সব জানি। আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করবে না। আমার কাছে সত্য কথা স্বীকার করো। যদি তোমার ভালো চাও তাহলে সত্যি বলো। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার মনের খবর সে কি করে জানল? আমি তো অনেক বিপদে পড়ে গেলাম। তাহলে কি আমার ভালোবাসার মানুষের খবর সে জানে? আমি যাকে ভালোবাসতাম তার নামও কি সে জানে? আসলে আমার সাথে কি ঘটতে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথায় কোনো কাজ করছিল না। সে তখন বলল, তুমি কি ভাবছ মনে মনে? এত ভাবনা করতে হবে না। তুমি এখনই বিছানায় শুয়ে পড়। আমি তৈরি হয়ে আসছি। তার এই কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমার পানির পিপাসা লেগে গেল। আমি বললাম, আমি জল খাব। আমার গলা শুকিয়ে গেছে। আমার খুব পিপাসা লেগেছে। তখন ছেলেটি ঘর থেকে এক গ্লাস জল এনে দিল। তারপর আমি জল খেয়ে নিলাম। ছেলেটি তখন বলল, আমি কি আমার মুখের মাস্ক খুললে তুমি ভয় পাবে? সে বলল, না, আপনি আপনার মুখ দেখান। তারপর যখন ছেলেটি মুখ থেকে মাস্ক খুলে ফেল, তখন আমার হুঁশ উড়ে গেল। কারণ ছেলেটি তো সেই ছেলে। আমার ঘরে সেই ছেলেটি ছিল যাকে আমি ভালোবাসতাম। আমি তার কাছে এসে বললাম, শাহিন, তুমি এখানে কিভাবে এলে? যখন তোমাকে আমার দরকার ছিল তখন তুমি এলে না। এখানে কেউ তোমাকে দেখলে হাঙ্গামা বেঁধে যাবে। ও আমাকে বলল, চিন্তা করো না, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন কেউ আসবে না। তারপর সে আমার দিকে ভালোবেসে তাকিয়ে বলল, আজকে আমি তোমাকে আমার জীবনের সব কথা বলবো। আমিও তার দিকে তাকাতে লাগলাম। একদিকে আমি খুশি অনুভব করছিলাম, আর অন্যদিকে আফসোস বোধ করছিলাম। সে উদাস চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি তাকে বললাম, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি যদি এই বিয়ে না করতাম তাহলে আমার মা আমাকে মেরেই ফেলত। আমার মা জোর করে আমাকে এই ছেলের সাথে বিয়ে দিয়েছে বলে ঈশ্বর জানেন। আমি তোমাকে কতটা ভালোবাসি আজও যদি তুমি আমাকে বলো তাহলে আমি তোমার সাথে যেতে রাজি। এমন চোখে আমার দিকে তাকিও না। আমি ধোঁকাবাজ নই। আমি আমার বাবা মায়ের সামনে অসহায়। তাদের আদেশ না মানলে সব নষ্ট হয়ে যেত। আমাকে সম্মানের কথা ভেবে এই বিয়ে করতে হয়েছে। আমি যদি এটা না করতাম তাহলে এই অজুহাতে আমার মনে হয় কুমারী থেকে যেত। আমি শুনেছি আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বাবা মাকে অনেক টাকা দিয়েছে যাতে তারা আমার এবং বন্ধুর বিয়ে দিতে পারে। কিন্তু তুমি জানো আমি সেরকম মেয়ে নই যে টাকার লোভে পড়ে তোমাকে ধোঁকা দিয়ে দেব। আমি খুব কাছে ছিলাম কারণ আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছি। আর নিজের ভালোবাসা ছেড়ে থাকা সহজ কথা না। আমি একদম ভেঙে পড়েছিলাম। সেই সময় শাহিন আমাকে এমন একটা সত্যি কথা বলল যা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমাকে বলল, আমি তোমাকে যা বলেছি তার সবই সত্যি। আমি তোমার স্বামী, তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। এসব শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব যে শাহিন আমার স্বামী? সে আমাকে বলল, এটা অনেক বড় গল্প। আমার বয়স যখন 5 বছর তখন আমার মা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার মা এবং বাবা কখনো একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারেনি। আমি ছোটবেলা থেকেই দুজনকে ঝগড়া করতে দেখতাম। মায়ের জন্য অনেক কেঁদেছি। তাকে আমি খুব মিস করতাম। কিন্তু আমাকে নিয়ে মায়ের কোনো চিন্তাই ছিল না। তাই বাবা মাকে বলতেন, তোমার মা তোমার জন্য কখনো চিন্তা করে না, তাহলে তার জন্য কাঁদো কেন? সে যদি তোমাকে ভালোবাসত তাহলে কখনোই তোমাকে ছেড়ে যেত না। কিছুদিন পর মা বাবার থেকে ডিভোর্স নিয়ে চলে গেলেন।
এবং তিনি আমাকে চিরতরে ছেড়ে গেলেন। মা আমাকে একবারও তার সাথে নিয়ে যাওয়ার কথা বলেননি। উল্টো বাবাকে বলেছিলেন যে তোমার ছেলে, তুমি এর যত্ন নিও। আমার দরকার নেই, এ বড় হয়ে তোমার মতোই হবে, যে নারী স্বাধীনতা সাহায্য করতে পারবে না। মায়ের কথা শুনে আমি খুব কেঁদেছিলাম। মাঝে মাঝে মা আমাকে ফোন করতেন কথা বলার জন্য, কিন্তু আমি তার সাথে কথা বলতাম না। তারপর একদিন বাবা আমাকে বললেন যে তোমার মা আবার বিয়ে করে বরের সাথে লন্ডনে গেছে। সে এমন একজন মহিলা যার কাছে টাকাই সবকিছু, যে তোমার কথা ভাবে না, তার জন্য একটুও কাঁদবে না। এখন আমার খালা আর তার স্বামী সন্তানদের নিয়ে আমাদের বাড়িতে থাকতে শুরু করেছে। তাদের আসতে বাবারও কোনো আপত্তি ছিল না, কিন্তু ওইসব লোকদের আসা আমার পছন্দ হয়নি। আমি বাড়িতে কোনো ঝামেলা চাইতাম না। একা থাকতে পছন্দ করতাম সময়ের সাথে সাথে। বাবার ব্যবসাও এগিয়ে গেল, সাথে আমাদের অবস্থাও। আমার মা আমাকে জন্য ছেড়ে চলে গিয়েছিল। আমার বাবা দিন রাত পরিশ্রম করে সেসব অর্জন করেন। আমি স্কুল থেকে এসে সোজা আমার রুমে ঢুকে যেতাম। আমার খালা আমাকে অনুসরণ করে আমার জন্য খাবার নিয়ে আসতেন, এবং মাঝে মাঝে তার মেয়েও আমার কাছে এসে বসত। আমি তখন খুব ছোট, কিন্তু খালা রুমে আসা আমার পছন্দ হতো না। তাই আমি তাকে আমার রুমে আসতে নিষেধ করি। কিন্তু খালা আমাকে বলেন, তোমার মা তো দ্বিতীয় বিয়ে করে বিদেশে চলে গেছে। এখন তোমাকে কাউকে না কাউকে তো দেখে রাখতে হবে। আমি বাড়িতে এসেছি শুধু তোমার জন্য, গেলে আজকের যুগে কে কার কথা ভাবে। এই কথাগুলো শুনে আমি চুপ হয়ে যেতাম। আমার বাবা তখনও বিয়ে করেননি। বাবাকে বলতাম আবার বিয়ে করতে, কিন্তু তিনি আমাকে বলতেন আমি মহিলাদের বিশ্বাস করি না। আমি আমার বাবার কথা শুনে খুব খুশি হতাম, এবং ভাবতাম যে বাবা আমার জন্য বিয়ে করছেন না। তখন আমি বড় হয়ে কলেজে যেতাম। একদিন কলেজ থেকে বাসায় এসে দেখি বাবা গলায় মালা পরে বসে আছে। তার পাশে একজন মহিলা বসে, আর আমার খালা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন, এবং তার স্বামীরও মতিগতি ঠিক নেই। বাবা আমাকে দেখে বললেন, দেখো, তুমি আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে বলতে, তাই আজ দ্বিতীয় বিয়ে করে নিলাম। আমি আর কতদিন একা থাকব? আমি বাবাকে বললাম, যদি বিয়ে করবে তাহলে আগেও করতে, এই বয়সে এসে বিয়ে করলে কেন? বাবা বললেন, আমি কি সারা জীবন তোমার জন্য এভাবেই থাকব? কাল তোমার বিয়ে হয়ে যাবে, আর তুমি তোমার বউ বাচ্চাদের নিয়ে মগ্ন থাকবে। হয়তো তুমি আমার কথা ভাবতেই না। আর এমনিতেও আজকের যুগে বাবা মায়ের কথা কে মনে রাখে? আমি এইসব কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলাম। বাবা মা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের জায়গা কেউ পূরণ করতে পারবে না। অনেকক্ষণ এভাবে রাস্তায় ঘুরতে থাকলাম। রাতে যখন বাসায় পৌঁছালাম তখন দেখলাম কেউ একজন লুকিয়ে আমাদের ঘরে ঢুকছে। সে আমার সৎ মায়ের রুমে গেল। আমিও তাকে অনুসরণ করতে লাগলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো কোনো চোর। আমি সৎ মায়ের রুমের দরজার কাছে পৌঁছে তাদের কথা বলতে শুনলাম যে আমার সৎ মায়ের বন্ধু আমার সৎ মা বলেছিলেন কয়েকদিনের মধ্যেই আমি আমার স্বামীর আত্মীয় স্বজন ও ছেলেকেই বাড়ি থেকে বের করে দেব, এবং এর সমস্ত সম্পদ আমাদের হয়ে যাবে। এরপর দুজনেই হাসতে লাগলেন। ভাবলাম গিয়ে ওদের খবর নেই। ঘুরতেই হঠাৎ আমার চোখ যেন আমার খালার দিকে। রাতেই সময় তিনি বাসা থেকে বের হচ্ছেন দেখি আমি ভাবলাম এই সময়ে তিনি বাইরে কোথায় যাচ্ছেন, এবং কেন? বাড়ির মহিলাদের কি হয়েছে? একজন বন্ধ ঘরে গোপনে অপরিচিত লোকের সাথে কথা বলছে, আর অন্যজন রাতের এই সময়ে গোপনে বাড়ির বাইরে যাচ্ছে। আমার খালা সবসময় চাইতেন আমি তার মেয়েকে বিয়ে করি, যাতে আমার সমস্ত ধন সম্পদ তাদের হাতে যায়। তার মেয়েও আমাকে না, আমার সম্পদকে ভালোবাসত। এই সব দেখে আমার মন ভেঙে গিয়েছিল। আমার বাবার উপরও খুব রাগ হচ্ছিল, কারণ তিনি এই বয়সে বিয়ে করেছিলেন, তাও এমন মহিলার সাথে তার যোগ্য না। আমি আমার বাবাকে রাতের পুরো ঘটনাটি বললাম, কিন্তু তিনি আমার কথা বিশ্বাস করলেন না। তিনি উল্টে আমাকে বললেন, সব মহিলা তোমার মায়ের মতো না। এতে আমি খুব রেগে গিয়ে তাকে বললাম, কেন তুমি কথায় কথায় মায়ের প্রসঙ্গ টেনে আনো? আমি নিজে ইচ্ছে করে তাকে মা বানাইনি। তুমি নিজেই সেই মহিলাকে বিয়ে করেছিলেন, আর সেই মহিলার জন্য পুরো পরিবারকে ছেড়ে দিয়েছিলেন। এখন আবার তুমি দ্বিতীয় বিয়ে করেছ। দুজনেই নিজের মতো করে এগিয়ে গেছ। আমি তোমাদের দুজনের কাছে গুরুত্বপূর্ণ না। তোমাদের আমার জন্য সময় নেই। বাবা বলেন, তুমি বিয়ে করো, কাল তোমার বউ বাচ্চা হলে তুমি সম্পর্কের কথা বুঝবে।
তোমার বন্ধুর মেয়ে খুব ভালো, সে পুরো বাড়ির দেখাশোনা করে। তুমি তাকে নিয়ে সুখে থাকবে। আমি বাবাকে বললাম, আমি সেই মেয়েকেই বিয়ে করব যে আমাকে ভালোবাসে, তাকে নয় যে আমাদের সম্পদকে ভালোবাসে। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। আমি খুব একা বোধ করতাম। মাঝে মাঝে মনে হতো আমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার সৎ মা আমাকে বলতেন একজন ভালো সাইকোলজিস্টের কাছে দেখাতে। আমার সৎ মা বাবার সামনে আমার সাথে খুব সুন্দর করে কথা বলতেন। আমার নিজের মা ও তার সন্তানদের নিয়ে ব্যস্ত ছিলেন। এখন তো তিনি আমাকে ফোনও করেন না। আমার বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার সম্পর্ক ঠিক করতে চাইছিলেন। একদিন তারা আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন। ঠিক সেই সময় আমার খালার মেয়ে আমার রুমে আসে। সে এসে আমাকে বলল, শাহিন, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে না পেলে মরে যাব। প্লিজ আমাকে বিয়ে করো। এই কথা শুনে আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমরা আলাদা বাড়িতে থাকব। আমি কোনো ছোটখাটো কাজ করে নেব। কারণ বাবা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন। সে অবাক হয়ে আমাকে বলল, আমি ভেবে জানাচ্ছি। আমার ওর কথা শুনে হাসি এলো। কারণ সে যদি আমাকে ভালোবাসত, তাহলে তার ভাবার দরকার হতো না। এমন সময় আমার খালা বাইরে থেকে দরজা বন্ধ করে চিৎকার করতে লাগলেন। আওয়াজ শুনে বাবা এবং অতিথিরাও উপরে চলে এলেন। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা বাইরে থেকে আটকানো ছিল। কেউ এই ব্যাপারটা খেয়াল করেনি। কারো দরজা ভাঙার চেষ্টা করতে লাগলেন, যেটা হচ্ছে সেটা নিয়ে আমি এতটা ভাবিনি। কারণ আমার মনে এরকম কিছুই ছিল না। কালু দরজা ভেঙে ভিতরে আসেন। এরপর তিনি তার মেয়ের মুখে একটা থাপ্পড় মারলেন। এরপর খালা বললেন, মেয়েকে মারছ কেন? ছেলেকে জিজ্ঞেস করো যে আমার মেয়েকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে এনেছে। যদি আমার মেয়েকে বিয়ে করবে না, তাহলে কেন আমার মেয়েকে মিষ্টি কথা বলে ফাঁসাল? বাবার যে বন্ধু বাড়িতে এসেছিলেন, তারা বাবা কি এটা সেটা বলে আমাদের বাড়ি ছেড়ে চলে গেল। বাবা আমার গালে জোরে থাপ্পড় মারে। আমি বাবাকে বলেছিলাম যে সব মিথ্যা, আমি খালার মেয়েকে বললাম, তুমি তো সব জানো, তাই তুমি বাবাকে বলো সত্যিটা কি। সে বলতে লাগলো, শাহিন, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে, এখনো স্বীকার করছো। তুমি নিজেই আমাকে তোমার রুমে ডেকে দরজা বন্ধ করে দিলে। সে বাবাকে আরও বল যে আমি শাহিনের বাচ্চার মা হতে যাচ্ছি। কিন্তু এখন সে আমাকে বলেছে যে আমি হাসপাতালে। এই বলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমি বারবার বাবাকে বলছিলাম যে সব সত্যি না, কিন্তু তিনি আমার কথা বিশ্বাস করলেন না। আমার দিকে রেগে বললেন, আমি তোমাকে এভাবে মানুষ করিনি। তখন ভালো বলতে লাগলেন, তোমার ছেলে কি এখনই আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও, না হলে আমরা কাউকে মুখ দেখাতে পারব না। বাবা মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আমার চোখে তিনি সত্যিটা দেখতে পেলেন না, যদিও তিনি খুব ভালো করেই জানতেন যে আমি নারীদের কতটা ঘৃণা করি। বাড়ি থেকে খালি হাতে চিরতরে বেরিয়ে গেলাম। জানি না কোথায় যাব। আমার এমন কোনো বন্ধু ছিল না যার কাছে আমি যেতে পারি। রাস্তায় বসে ভাবতে লাগলাম, না জানি ঈশ্বর আমার ভাগ্যে কি লিখেছেন। আরে আস্তে, আপনি একজন সেনাবাহিনী। আপনার অনেক শক্তি। আপনি সকালে ব্যায়াম করেন। আপনার সাথে আমি কি পারব? এটা তো আমার প্রথম। তাই বলছিলাম অন্যদিন হবে। আমার সেনাবাহিনী স্বামী তো আমার কোনো কথাই মানতে রাজি ছিল না। সে তখন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম ফারজানা। বিয়ের দিন বাসর রাতে জানতে পারি যে আমি নাকি মা হতে চলেছি। আছি। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ বিয়ের আগে তো আমি কখনো কোনো অচেনা ছেলের সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা। আমি তো কোনো আলগা ছেলের সঙ্গে কথাও বলতে ভয় পেতাম। আমার বিয়ে একজন সেনা বাহিনীর সঙ্গে হয়েছিল। বাসর রাতে আমি যখন মুখে ঘোমটা টেনে ও মনে অনেক আশা নিয়ে আমার সাহসী সেনা বাহিনী স্বামীর অপেক্ষায় বসেছিলাম, তার কিছুক্ষণ পরেই আমার স্বামী বাসর রাতে ভিতরে এসে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে আমার কাছে এসে বলল, ফারজানা, আজ আমাদের প্রথম রাত। তাই আমি এই রাতটাকে চিরস্মরণীয় করতে চাই। আর সেই জন্যই আমি প্রথমেই তোমাকে একটা উপহার দিয়ে খুশি করতে চাই।
এই বলে আমার স্বামী যখন আমার হাতে একটা সুন্দর দেখে সোনার আংটি উপহার হিসেবে দিয়েছিল, তখন আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর স্বামী আমার মুখের ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ ফারজানা, তোমাকে আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে। স্বামী আমার সৌন্দর্যের কিন্তু অনেক প্রশংসা করেছিল। স্বামীর কথা শুনে আমি তো খুশিতে লজ্জায় লাল হয়ে গেছিলাম। স্বামী যখন আমার পাশে এসে বলল, ঠিক তখনই আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যে আমার পুরো জীবনটাই পাল্টে যায়। আসলে প্রথম রাতে স্বামী যখন আমার সাথে, তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম। প্রথমে আমার মুখে পানির ছিটা দিয়ে আমাকে জাগানোর অনেক চেষ্টা করেছিল। তারপরেও আমার যখন জ্ঞান ফিরে আসেনি, তখন বাধ্য হয়ে বাড়িতে একজন ডাক্তারকে ডেকেছিল। এবং ডাক্তারই যখন আমার চেকআপ করেছিল, তারপরে যা বলেছিল সেটা শুনে তো আমি এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই খুব আশ্চর্য হয়েছিল। কারণ ডাক্তার বলেছিল আমি নাকি মা হতে চলেছি। কিন্তু এটা কি করে সম্ভব? ডাক্তারের কথা শুনে আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপর ডাক্তারের কথা শুনে তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার চরিত্রের উপরে লাঞ্ছনা লাগাতে শুরু করেছিল। আসলে আমরা 3 বোন ছিলাম এবং আমি বাসার বড় মেয়ে ছিলাম। আমি তো খুব লাজুক স্বভাবের মেয়ে ছিলাম। কলেজের পড়াশোনা পুরো করার পরে আমার আব্বু সাগর নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল। এবং আমার হবু স্বামী পেশায় একজন সেনা বাহিনী ছিল। আমার হবু স্বামী সাগরের চাকরি দেখেই তো আমার আব্বু তাকে আমার জন্য পছন্দ করেছিল। আমার বিয়ের কথাবার্তা চলাকালীন হবু স্বামী কিন্তু বলে দিয়েছিল যে বিয়েতে কোনো রকম যৌতুক নেবে না। এই বিয়েটা আমাদের দূর সম্পর্কের এক খালা ঠিকঠাক করেছিল। বিয়ে পাকা হওয়ার আগে খালা আমার অভিভাবকদের বলেছিল যে তারা নাকি অনেক ভালো মানুষ। বিশেষ করে আমার খালা হবু শাশুড়ির ব্যাপারে বলেছিল যে উনি নাকি কোনো যৌতুক নেবেন না এবং আমাকে শুধুমাত্র 2 জোড়া কাপড়েই বিদায় করে শ্বশুরবাড়িতে নিয়ে যাবেন। তারপর আমার বিয়ে পাকা হওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন বিয়ের দিন ঠিকঠাক করতে এসেছিল, সেদিন আমার শাশুড়ি আমার আব্বু আম্মুকে আড়ালে নিয়ে গিয়ে বলেছিল যে সে নাকি শুধুমাত্র 2 জোড়া কাপড়েই আমাকে নিয়ে যাবেন। কিন্তু ওই সময় আমার আব্বু আম্মু তো আমার শাশুড়ির কথার মানেটা বুঝতে পারেনি। আসলে উনি তো সবকিছুই ডবল করে চেয়েছিলেন। ওই জন্যই উনি শুধু বারবার 2 জোড়া কাপড়ের কথা বলেছিলেন। সেদিন আমার শাশুড়ি আব্বু ও আম্মুকে বলেছিলেন যে এই বিয়েটা তো পাকা হয়ে গেছে, তাই উনি 10 ভরি গয়না এবং বাড়ির সমস্ত ফার্নিচার নেবেন। শুধু তাই নয়, উনি নগদ 5 লাখ নগদ টাকাও চেয়েছিলেন। এমনকি উনি এই কথাগুলো সাগরকে বলতে বারণ করেছিলেন এবং আমার আব্বু আম্মুকে হুমকি দিয়েছিলেন যে সাগরকে এই কথা বললে উনি কিন্তু এই বিয়েটা ভেঙে দেবেন। প্রথমে তো আমার অভিভাবকরা বুঝতেই পারেনি যে আমার শাশুড়ি এতটা লোভী মানুষ ছিলেন। কারণ আমার খালা তো তাদের ব্যাপারে অনেক তারিফ করেছিল। কিন্তু বিয়ে পাকা হওয়ার পরে আমার আব্বু আর পিছু সরতে পারেনি। কারণ আমাদের যখন থেকে দেখাশোনা শুরু হয়েছিল তারপর থেকেই কিন্তু সাগর প্রায় প্রত্যেক দিন আমাদের সবার সঙ্গে দেখা করতে আসত। এবং সে কিন্তু সত্যিই একজন খুব ভালো মানুষ ছিল। সে তো এই ব্যাপারে জানতি না যে তার আম্মা ভেতরে ভেতরে আমার আব্বার কাছে এতগুলো যৌতুক চেয়েছিল। এদিকে সাগর যেদিন প্রথম আমাকে দেখতে এসেছিল, সেদিন সে আমাকে পছন্দ করে ফেলেছিল। আসলে আমি 18 বছরের খুব সুন্দরী তরুণী ছিলাম। তারপর সে কিন্তু প্রত্যেক দিন আমাকে দেখার বাহানায় আমাদের বাড়িতে আসত। এবং তার সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক তৈরি হয়েছিল যে আমার আব্বু তো নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছিল যে যতই যা হয়ে যাক না কেন আমার বিয়ে কিন্তু সাগরের সঙ্গে দিবে। এদিকে আমার হবু শাশুড়ি তো ভেতরে ভেতরে আমার আব্বুর কাছে এতগুলো যৌতুক চেয়েছিল। সেটা তো আমরা জানতামই না। তারপর ধীরে ধীরে যখন আমার বিয়ের দিন কাছে আসে, তখন গায়ে হলুদের দিন সাগরের বাড়ি থেকে সবাই আমাদের বাড়িতে এসেছিল। তার মা, চাচিরা, খালারা এবং সাগর নিজেও এসেছিল। সে তো সবসময় আমার সঙ্গে দেখা করার ও কথা বলার বাহানা খুঁজত গায়ে হলুদের দিন। তাদের তরফ থেকে আমার জন্য তারা জামাকাপড় ও কিছু গয়না এবং গায়ে মাখানোর হলুদ নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। আমার বিয়ের দিন দেখতে দেখতে চলে এসেছিল। একদিকে আমি তো খুবই খুশি ছিলাম এটা ভেবে যে আমি একটা এত ভালো ছেলেকে নিজের জীবনে পেয়েছি। না হলে এখনকার যুগে তো প্রত্যেকটা চাকরি আর ছেলে যৌতুক নেওয়ার জন্য নিজেদের মুখ খুলে বসে থাকে।
কিন্তু সাগর একজন সেনাবাহিনী হওয়া সত্ত্বেও সে আমার আব্বুর কাছে কোনো রকম যৌতুক নিতে চায়নি। সে নিজেই আমার আব্বুকে বলেছিল, আপনার মেয়েকে আমার বউ হিসাবে নিজের বাড়িতে নিয়ে যাব। এটাই স্বামী কথা ছিল। আপনি যে নিজের মেয়েকে আমার হাতে সঁপে দেবেন, এটা অনেক। কিন্তু তার মাঝেই ভেতরে ভেতরে আমার শাশুড়ি যে আমার আব্বুকে মানসিকভাবে চাপ দিয়েছিল যৌতুকের জন্য, সেটা তো আমরা কেউ জানতাম না। এদিকে বিয়ের আগেই সাগরের ভালোবাসা পেয়ে আমি তো তাকে মন থেকে নিজের স্বামী রূপে গ্রহণ করে ফেলেছিলাম, এবং আমি খুব খুশি ছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। কিন্তু অন্যদিকে আমার আম্মু আব্বু ও বোনেদেরকে ছেড়ে যাওয়ার একটা কষ্ট আমার মনের মধ্যেও ছিল, কারণ আমরা 3 বোন সব সময় একসঙ্গে থাকতাম, এবং আমি আমার ছোট 2 বোন এদের খুবই ভালোবাসতাম। সেদিন সাগর যখন আমাদের গায়ে হলুদের দিন আমাদের বাড়িতে আসে, সেদিন সে সবার চোখে ধুলো দিয়ে আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে একাই আমার সঙ্গে কথা বলেছিল, এবং সে নিজের এমনকি বলেছিল আর মাত্র 1 দিন তার পরে আমাদের অপেক্ষায় অবসান ঘটবে, এবং আমি তোমাকে নিজের করে নিব। 1 মাস ধরে অপেক্ষা করেছি এই দিনটার জন্য। সেদিন আমিও কিন্তু থাকতে না পেরে সাগরের সাথে আমাদের বাড়িতেও সেদিন অনেক আত্মীয়রা ছিল। আমার চাচি ও খালারা, মামি ও মামারা, ঘর ভর্তি লোকজন ছিল, এবং তারা কেউ বুঝতেই পারেনি যে বিয়ের আগের দিন রাতে যখন বাড়িতে প্রোগ্রাম হচ্ছিল, তখন আমি চেয়ারে বসে সবার আনন্দ ফুর্তি দেখছিলাম, এবং আমার ছোট বোন আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল। ঠিক ওই সময় আমার মেজ বোন মানে আয়েশা আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসে। সে যখন খুব ভালোবাসে আমাকে সর্বদা খাইয়ে দিয়েছিল, তখন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি ওই গ্লাসের শরবতটা খেয়ে নিয়েছিলাম। কিন্তু শরবত খাওয়ার আধ ঘন্টা পরেই জানি না আমার হঠাৎ করে কি হয়েছিল। আমি তো শরবত খাওয়ার পরে বেহুশ হয়ে গেছিলাম। ওই সময় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনেরা সবাই আমাদের বাড়িতেই ছিল, এমনকি আমার হবু স্বামী আমাদের বাড়িতেই ছিল। তারপর আমাকে বেহুশ হতে দেখে তো আমার বাড়ির লোকজন ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিল। ওই সময় ডাক্তার যখন আমার চেকআপ করছিল, তখন আমার হবু শাশুড়ি তো আব্বু ও আম্মুকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছিল। এমনকি উনি তো কিছু না জেনে বুঝে আমার আব্বুকে বলেছিলেন যে, আপনার মেয়ে এইভাবে হঠাৎ করে মাথা ঘুরে কেন পড়ে গেছে? আপনার মেয়ে আবার মা হতে চলেছে না তো? আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে চরিত্রহীন। আমার তো মনে হচ্ছে আমি যেটা সন্দেহ করছি সেটাই সঠিক হবে। আপনার মেয়ে নিশ্চয়ই কিছু না কিছু আছে করেছে, না হলে এইভাবে হঠাৎ করে সে মাথা ঘুরে কেন বেহুশ হয়ে গেছে? আমার শাশুড়ির কথা শুনে আব্বু তো উনার সামনে হাত জোড় করে অনেক অসহায় হয়ে বলেছিলেন, আমাদের উপরে বিশ্বাস করেন, আমার মেয়ে এরকম কখনো করতে পারে না। হয়তো তার শরীর অনেক বেশি খারাপ ছিল, যার জন্য সে মাথা ঘুরে পড়ে গেছে ওই সময়। কিন্তু আমার স্বামী তার মাকে বলেছিল, আম্মা, তুমি কিছু না জেনে বুঝে কিভাবে ফারজানার উপর এত বড় মিথ্যা আরোপ করতে পারলে? শুধুমাত্র গর্ভবতী হলে কি মাথা ঘুরে পড়ে যায়? আরও তো অন্য কিছু ব্যাপার থাকতে পারে। তাই তুমি ফারজানার ব্যাপারে আর একটাও বাজে কথা বলবে না। ফারজানার উপরে আমার অনেক বিশ্বাস আছে। আমি তাকে গত 1 মাস থেকে চিনি, জানি। তাই আমার বিশ্বাস আছে যে ফারজানা এরকম কখনই করতে পারে না। ওই সময় আমাদের বাড়িতে উপস্থিত থাকা সব কুটুমজনেরা কিন্তু আমার ব্যাপারে এরকম মন্তব্য করেছিল। ঠিক ওই সময় আমাদের ঘরের জানালা দিয়ে কেউ রিপোর্ট টেস্ট ছুঁড়ে ফেলে দেয়। ওই রিপোর্ট দেখে আমার শাশুড়ি তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওই রিপোর্ট হাতে নিয়ে তার ছেলের কাছে গিয়ে বললেন, দেখতে পাচ্ছিস তো, এখন তো তোদের বিয়ে হয়নি, আর তুই এই মেয়েটার উপরে এত ভরসা করছিস। তাহলে এই রিপোর্ট টেস্ট কেন এখানে কেউ ছুঁড়ে ফেলেছে? তাহলে এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো খুঁত আছে। তারপর আমার শাশুড়ি ডাক্তারের কাছে গিয়ে বললেন, ম্যাডাম, আপনি সত্যি করে বলেন, এই মেয়েটা কি হয়েছে? ডাক্তারে তখন সবার সামনে বলেছিল, আমি নাকি মা হতে চলেছি। ওই কথা শুনে তো আমার শাশুড়ি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তার ছেলের সামনে গিয়ে বলেছিল, দেখলি তো, এবার তো আমার কথার বিশ্বাস করলি না যে এই মেয়েটা চরিত্রহীন। ডাক্তারের চলে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন আমার হবু স্বামী আমাকে সব কিছু বলেছিল। এদিকে আমার শাশুড়ি তো তার ছেলেকে এই বিয়েটা ভাঙতে বলেছিল। কিন্তু আমার হবু স্বামী সব কিছু জানার পরেও এই বিয়েটা ভাঙতে রাজি হয়নি। তারপর আমার শাশুড়ি এটা সুযোগ নিয়ে আমার আব্বু ও আম্মুকে বলেছিল যে
উনি নাকি একটা শর্তেই বিয়ে করাতে রাজি আছেন। ওদিকে আমার আব্বু তো কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছিল। তারপর আমার শাশুড়ি বলছিল, উনি নাকি 10 লাখ টাকা ও একটা 4 চাকাও নিবেন। তবে নাকি আমাকে বাড়ির বউ করবেন। আমার আব্বু তো বাধ্য হয়ে আমার শাশুড়ির সব কথা মানতে রাজি ছিল। এদিকে আমার মা আমার আব্বুর সঙ্গে এই ব্যাপারে ঝগড়াও করেছিল যে আমার আব্বু যদি তার জমানো সব টাকা আমার বিয়েতে খরচ করে দেয়, তাহলে আর বাকি 2 মেয়ের বিয়ে কিভাবে দেবে। এদিকে আমি আমার হবু স্বামীকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমি চরিত্রহীন নই এবং আমি মা হতে পারি না, কারণ আমি তো কারো সঙ্গে। তাহলে আমি কিভাবে মা হতে পারি? আমি তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম আমার বিয়ে নিয়ে, কারণ আমি যখন শুনেছিলাম যে আমি নাকি মা হতে চলেছি, আমি তো তখন ভেবে নিয়েছিলাম যে এবার তো আমার বিয়েটা ভাঙা নিশ্চিত। কারণ কোনো ছেলে বিয়ের আগে যখন মেয়েটার ব্যাপারে এটা জানতে পারবে যে আছে, তাহলে তো সেই ছেলেটা কখনোই ওই মেয়েকে বিয়ে করবে না। কিন্তু সব কিছু জানার পরেও আমার হবু স্বামী আমাকে বিয়ে করতে রাজি ছিল। এবং কেন সব কিছু জানার পরেও আমার স্বামী আমাকে বিয়ে করতে রাজি ছিল এটা জানার পরে কিন্তু আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আমার স্বামী বলল, শুধু আমার আব্বুর সামনে একটা শর্ত রেখেছিল যে আমাদের বিয়েটা পরের দিন নয়, আগামী 5 দিন পরে হবে। কারণ এসব ঘটনা তো আমাদের বিয়ের আগের দিন হয়েছিল। আমার আব্বু তো ওই সময় ছেলেপক্ষ ওদের সব শর্ত মানতে রাজি ছিল। ওদিকে আমার আব্বু আমার শাশুড়ির কথা মতো সব যৌতুক কিন্তু প্রস্তুত রেখেছিল, ঘরের সমস্ত ফার্নিচার থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত। এমনকি মোবাইল ফোন আমার শাশুড়ি যৌতুক হিসেবে চেয়েছিল। এবং সেই সমস্ত যৌতুক আমার বাবা উপরের একটা ঘরে রেখেছিল এবং সেই ঘরের আলমারির ভিতরে 10 লাখটাও রেখেছিল। কিন্তু পরের দিন সকালে আমার বাবা যখন ওই ঘরটা খুলে দেখে, তখন দেখে যে আমার বিয়ের সমস্ত যৌতুক সেখান থেকে উধাও ছিল। এমনকি আমার বিয়ের 10 ভরি গয়না, 10 লাখ টাকা সবকিছু উধাও ছিল। এবং আবু তখনই বুঝতে পেরেছিল যে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার আব্বু তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাধ্য হয়ে আমার হবু স্বামীকে ফোন করে সব কিছু বলেছিল। তারপর আমার হবু স্বামী আমাদের বাড়িতে এসে আমার আব্বুকে সামলেছিল এবং আমার আব্বুকে বলেছিল, আপনি একদম চিন্তা করবেন না, আপনি সব কিছু আমার উপর ছেড়ে দেন এবং এই সব কিছুকে করেছে তাকে ধরার দায়িত্ব আমার। এমনকি আমার স্বামী সেদিন জানতে পেরেছিল যে এতগুলো যৌতুক তার মা আমার বাবার কাছ থেকে চেয়েছিল। এবং এটা জানতে পেরে তার পরের দিন সকালে আমার স্বামী আমাদের বাড়িতে সবাইকে ডেকেছিল। তারপর আমার স্বামী সবার সামনে তার মায়ের উপরে রাগ করে ওনাকে অনেক কথা শুনিয়েছিলেন এবং বলেছিলেন, আম্মা, আমি একজন সেনাবাহিনী, আমি সৎভাবে নিজের কাজ করি, আর আপনি একজন সেনাবাহিনীর মা হয়ে কিভাবে তাদের কাছে যৌতুক চাইতে পারেন? আপনার একটুও লজ্জা বোধ হল না এই অপরাধটা করতে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি যেখানেই বিয়ে করি না কেন আমি কোনো যৌতুক নেব না। তা সত্ত্বেও আপনি শ্বশুরমশাইয়ের উপরে চাপ দিয়ে এই জঘন্যতম কাজটা করেছেন। এটার জন্য আমি আপনাকে শাস্তি দেব। তখন আমার শাশুড়ি কেঁদে কেটে তার ছেলেকে বলেছিল, আমি তোর মা, তুই আমাকে শাস্তি দেবি। আমি তো ওই সময় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বিয়ের দিনে এসব কি হচ্ছিল। এবং কেউ তো ছিল যে আমার ক্ষতি চাইছিল, কিন্তু কে বা কারা চায়নি যে আমার বিয়ে একজন সেনাবাহিনীর সঙ্গে হয়। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিয়ের দিনে আমাকে এই সব কিছু দেখতে হবে। তারপর আমার হবু শাশুড়ি অনেক এগিয়ে আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই সব কিছু তো এই মেয়েটার জন্যই হচ্ছে। এই মেয়েটা যখন থেকে আমাদের জীবনে এসেছে তখন থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। ওদিকে আমার আব্বু তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিল, তার তো কথা বলার মতো অবস্থা ছিল না। তারপর আমার হবু স্বামী তার মাকে চিৎকার করে বলল, আম্মু, এবার অনেক হয়েছে, আপনি এবার চুপ করে থাকেন, কারণ আপনি সত্যিটা জানেন না, সত্যিটা শুধুমাত্র আমি ফারজানাই জানি। তারপর আমার স্বামী ওখানে উপস্থিত থাকা কবির নামের ওই ছেলেটির কলার ধরে বলেছিল, এবার তুমি সত্যি কথা বল, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আসলে কবির আমাদের গ্রামে থাকত এবং কবিরের সঙ্গে আমার মেজ বোন আয়েশার খুব ভালো বন্ধুত্ব ছিল। আসলে তারা দুজনে একসঙ্গে কলেজে যেত। আমরা তো এটাই ভাবতাম যে তাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব রয়েছে, কিন্তু আমরা কেউ এটা জানতাম না যে
কবির ও আয়েশা একে অপরকে খুব ভালোবাসত। এবং আয়েশা শুধুমাত্র নিজের কথা ভেবে আমাকে এতটা বদনাম করেছিল। এবং আমার মেহেন্দির দিনে যখন আয়েশা আমাকে ভালোবেসে শরবত খাইয়েছিল, তখন তো আমি জানতেই পারিনি যে ওই শরবতের মধ্যে আয়েশা কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়েই আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। তারপর যে ডাক্তারটা আমাদের বাড়িতে এসেছিল, সেই ডাক্তারকে কবির ঘুষ দিয়ে বলেছিল যে ডাক্তার যাতে আমাদের বাড়ির লোককে মিথ্যা কথা বলে যে আমি গর্ভবতী আছি। এবং এই সব কিছু আমার সেনা স্বামী তদন্ত করার পরে জানতে পেরেছিল। ম্যাডাম, আপনি একই করছেন? আমি তো আপনার বাড়িতে চাকরি করতে এসেছি। আপনি আমাকে 40,000 টাকা মাসে বেতন দিবেন। আপনি বলেছেন বাড়ির কাজকর্ম করার জন্য। আর আপনি আমাকে ঘরের ভিতর এনে দরজা বন্ধ করে দিলেন কেন? আপনি যদি আমায় 1 কোটি টাকাও দেন, তারপরও আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারব না। তারপর ম্যাডাম আমাকে বিছানায় পা দুটো বেঁধে দিলেন। ম্যাডাম আমার থেকে অনেক বড় ছিলেন, তাই আমি ম্যাডামের সাথে পারি না। তারপর কি হয়েছিল বন্ধুরা, তা জানলে তোমাদের মাথা ঠিক থাকবে না। আমি রাস্তায় জুতা পালিশ করতাম। একদিন একজন বড়লোক ম্যাডাম এসে বলে, আমার কাছে চাকরি করলে মাসে 40,000 টাকা পাবে। আমি রাজি হয়ে যাই আর ম্যাডামের বাড়ি চলে যায়। এত বড় বাড়ি ছিল যেটা দেখে আমি অবাক হয়ে যাই। কিন্তু আরও অদ্ভুত লাগল এটা দেখে যে ম্যাডাম বাড়িতে একা থাকে। ম্যাডাম আমাকে বলল, আমি তোমাকে যে কারণে আমার বাড়িতে এনেছি, মানে তোমাকে যে চাকরিটা দিব সেটা হলো রাতে তুমি আমার পাশে ঘুমাবে ও আমার খেয়াল রাখবে। ম্যাডামের কথা শুনে আমার আর বুঝতে বাকি ছিল না ম্যাডাম আমার কাছে থেকে কি চায়। তাই আমি বারণ করে দিয়ে ফিরে চলে যাচ্ছিলাম। তখন ম্যাডাম বলতে থাকে, এই ঘরে তোমার জন্য একটা উপহার আছে, সেটা নিয়ে যাও। তারপর আমি ঘরে যেতেই ম্যাডাম আমার সাথে জোর করে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম জাকির, আমি অনেক গরিব ছিলাম। আমার না কোনো গুণ ছিল, আর আমাকে না লেখাপড়া শেখানো হয়েছিল। আমার একটা বোন ছিল যার নাম ছিল জুয়েনা। সে অনেক সুন্দরী ছিল। এই পৃথিবীতে আমাদের ভাই বোনের আর কেউ ছিল না। কিন্তু আমাদের কপাল এত খারাপ ছিল যে বাবা মা একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করে প্রথমে বাবা এমন করল, তারপর মা বাবার সাথে প্রতিশোধ নিতে মা ও বিশ্বাসঘাতকতা করেছিল। তারপর একদিন বাবা তাকে হত্যা করে আর নিজেও মরে যায়। তারা নিজেরা তো মরে গিয়ে বেঁচে গেল, আর আমাদের এই পৃথিবীতে একলা ফেলে গেল। আমাদের কিছু আত্মীয় ছিল, কিন্তু তারা আমাদেরকে খারাপ সময় নিয়ে হাসাহাসি করত। এজন্য আমরা কখনো তাদের কাছে সাহায্য চাইনি। আমার সে বাড়ি বাড়ি টিউশনি পড়াতে যেত, আর আমি জুতো পালিশ করতাম। এভাবে আমাদের সংসার চলত। যখন আমার বোন বলল আমি লোকের বাড়িতে গিয়ে টিউশন পড়াব, তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে যুবতী মেয়ে বাইরে যাবে। আমার বোন ব্যাচ করে এই পর্যন্ত বাচ্চাদের পড়ানো শুরু করে দেয়। বাড়িতে গিয়ে পড়ালে মাসে 6,000 করে দিত। এত টাকা তো আমি উপার্জন করতে পারতাম না। ভাবলাম এখন থেকে বোন বাড়িতে গিয়ে পড়াবে। বাড়িতে গিয়ে তো পড়াচ্ছে, কোনো অফিসে তো আর যাচ্ছে না। আর তাদের আমি চিনতাম, কারণ বোনের বান্ধবীর আত্মীয় ছিল। যার বাড়িতে পড়াতে যেত আমার বোনের বান্ধবী আমাদের বাড়িতে আসা যাওয়া করত। এজন্য আমি রাজি হয়ে গিয়েছিলাম। তার জন্য আমি বাধ্য ছিলাম। জুয়েনা বলল তারা অনেক বড়লোক, আমাকে ঠিক করে সেজেগুজে যেতে হবে। আমাকে 1-2টা জামা বানাতে হবে। আমি টাকা ধার নিয়ে বোনের জন্য 2-3টা জামা বানিয়ে দিই। তারপর সে পড়াতে যেতে থাকে, আর আমি রাস্তায় জুতো পালিশ করতে থাকি। এমন করে 6-7 মাস কেটে যায়। আমার বোনের টাকা তারা 2,000 বাড়িয়ে দেয়। এখন আমার বোন মাসে 8,000 উপার্জন করে। আমরা বাড়িতে দুজনে থাকতাম, এজন্য আমাদের সংসার চলে যেত। কখনো ঘরে সবজি না থাকলে আমরা সেদিন শুকনো রুটি খেয়ে নিতাম। কিন্তু আমি জানতাম এভাবে জীবন চলে না, কারণ বোনের 19 বছর বয়স হয়ে গিয়েছিল। আমাকে বোনের বিয়ে দিতেই হবে। কিন্তু এভাবে কিছুই হচ্ছিল না। একদিন রাস্তায় বসে জুতা পালিশ করছিলাম। তখন আমার কাছে এক ম্যাডাম আসে। আমি অবাক হয়ে ভাবি যে ম্যাডাম এইদিকে কেন আসছে, কারণ আমি ম্যাডামদের জুতা পালিশ তো করতাম না। আর ম্যাডামদের জুতা পালিশ তো করা লাগে না।
কিন্তু সেই ম্যাডাম আমার কাছে এসে থেমে গেল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ভাবনার হারিয়ে গেল। আমি জুতোর দোকানের সামনে বসতাম। জুতোর দোকান অনেক বড় ছিল, এজন্য সামনে বসতাম। দোকানের সামনে একটা বসার জায়গা ছিল, সেখানেই বসে পড়ল। তাকে দেখে অনেক বড়লোক মনে হচ্ছিল। তার বয়স ৩৫ হবে। সে রঙিন চশমা পরেছিল। আর আমি জানতাম না যে সে রঙিন চশমা পরে আমাকে দেখছিল। আমিও আমার বোনের মতো দেখতে সুন্দর ছিলাম। আমি যখন জন্মেছিলাম সবাই আমাকে দেখে বলেছিল যে অনেক সুন্দর ছেলে জন্মেছে, কিন্তু কঠিন সময়ের জন্য আমার মুখের সৌন্দর্যটাই বদলে গেল। এখন আমাকে দেখে মনে হয় আমি যেন সবসময় চিন্তায় থাকি। সে কারোর অপেক্ষা করছিল আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। সে আমাকে বলছিল এখানে বসে কত পয়সা উপার্জন করা তার সময়কার ছিল না, এমন মনে হচ্ছিল দেখে। সেজন্য মনে হয় সে সময় কাটানোর জন্য আমার সাথে কথা বলতে থাকে। আমি বললাম খুব কম, কিছু না কিছু হয়ে যায়। সে আবার জিজ্ঞাসা করল, কত টাকা? আমি বললাম ৫,০০০ টাকা। সে বলল এই পরিমাণে নিশ্চয় সংসার চলে না। আমি বললাম হ্যাঁ চলে না, কিন্তু চালাতে হয়। আমি আর কোনো কিছু পারি না। আমি প্রথমে মজুরের কাজ করব ভেবেছিলাম, কিন্তু কাজ পাই না। মজুরি লোকই কাজের জন্য বসে থাকে। সে বলল তোমার যখন কাজের এত দরকার, আমি তোমাকে কাজ দেব, আমার বাড়ি গিয়ে কাজ করবে। তখন আমি বললাম আমি এর আগে কারোর বাড়িতে কাজ করিনি, আমি তো কিছুই জানি না। সে বলল খুব বেশি কিছু জানার দরকার নেই, এমন কোনো বিশেষ কাজ নয়, কিন্তু টাকা খুব ভালোভাবে। আমি বললাম কত টাকা পাব? সে বলল ৪০,০০০ পাবে। এ কথা শুনে আমার হাত থেকে জিনিস পড়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। তার কথা শুনে আমি বললাম আপনি শুধু বাড়ির কাজকর্ম করার জন্য আমায় ৪০,০০০ দেবেন? ঘরের এমন আর কি বাকি কাজ থাকে? হয় ঘর মুছতে হয়, না হলে বাড়ি দেখাশোনা করতে হয়, না হলে শাক সবজি আনতে হয়। এই কাজের জন্য এত টাকা? এত টাকা তো কোনো অফিসার টাকাও পায় না। আমি বললাম আপনি নিশ্চয়ই ইয়ার্কি করছেন। গরিব মানুষের সাথে ইয়ার্কি করবেন না। ভগবান আপনাকে সব কিছু দিয়েছে, এর মানে এই নয় যে আপনি আমাদের সাথে এরকম ইয়ার্কি করবেন। সে বলল আমি তোমার সাথে ইয়ার্কি করছি না, আমি সত্যি বলছি, তোমাকে ৪০,০০০ টাকায় দেব। এজন্য বেশি দিচ্ছি যাতে তোমার সাহায্য হয়, কারণ আমাদের বড়লোকদের তো জীবন এমনিতেই কেটে যায়। আমিও শান্তি পাব যে আমি কোনো ভালো কাজ করেছি, আর তোমার সাহায্য হয়ে যাবে। কেউ যদি আমাকে এত পয়সা দান দিতে চায়, এটা তো ভালো কথা, কারণ এতে আমার অসম্মান হবে না। যে আমাকে দান দেওয়া হচ্ছে আর তারও দান করা হয়ে যাবে, আর এতে আমার সংসারও চলে যাবে। যদি সে মাসে ৭ থেকে ১০,০০০ টাকা দিত, আমাকে দিত, তাতে আমার কোনো লাভ হতো না। কিন্তু ৪০,০০০ দিলে তো আমার বোনের ভবিষ্যৎ গড়তে হবে। আমি তাকে অনেক ধন্যবাদ জানালাম। সে বলল আমার নাম রাত্রি, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। আমি তোমাকে ঘরের সকল কাজ বুঝিয়ে দেব। তুমি কালকে থেকে বাসার কাজে চলে আসবে। আমি বললাম ঠিক আছে। আমি অনেক খুশি ছিলাম। আমি ভগবানকে ধন্যবাদ জানালাম। সত্যি কথা বলতে আমি কখনো বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি। আরও আমাকে ম্যাডাম বলল তুমি প্রথম মাসের টাকা অ্যাডভান্স নিতে পারো। আমি বললাম অসুবিধা নেই, আমি আপনাকে বিশ্বাস করি ম্যাডাম। নিজের সাথে আমার গাড়িতে করে তার বাড়ি নিয়ে গেল। উনার অনেক বড় গাড়ি ছিল, সেই গাড়ির পিছনে অবশ্য জায়গা ছিল। আমি তার গাড়ির পেছনে বসার জায়গায় বসে তার সাথে বাড়ি চলে গেলাম। তার বাড়ি দেখে আমি অবাক হয়েছিলাম। অনেক বড় বাড়ি ছিল। আমি যদি তার বাড়ি ঘর মুছে দেই তবে ৪০,০০০ তেমন কিছু না। বাড়িটা অনেক সুন্দর ছিল। কিন্তু যখন আমি ঘরে গেলাম তখন ম্যাডাম বলল তোমাকে ঘর মুছতে হবে না বা খাবার তৈরি করতে হবে না। এই সমস্ত কাজের জন্য আমি আগে থেকেই দুজন লোক ঠিক করে রেখেছি। তুমি শুধু তাদের দিয়ে কাজ করাবে, রোজকার সবজি নিয়ে আসবে, আর দেখবে যে বাকিরা ঠিকঠাক বাড়িতে কাজ করছে কিনা। আজ থেকে তুমি আমার বাড়িতে দেখাশোনার কাজ করবে। আমি ভাবছিলাম এটা তো অনেক সহজ কাজ, কারণ আমাকে তো কোনো কাজই করতে হবে না, অন্যদের দিয়ে কাজ করাতে হবে, আর রইল বাকি বাজার থেকে সবজি আনা। এত বড় বাড়িতে তোর সবজি গাড়িতে আসে নিশ্চয়।
আমি ভাবলাম যে ম্যাডামকে বলি আপনি তো আমাকে অনেক বেশি পয়সা দিচ্ছেন। তারপর ভাবলাম না, সে যখন নিজে থেকে আমাকে এত টাকা দিচ্ছে আর তাতে তার কোনো সমস্যা নেই, আমার এত ভাবার কি আছে। ম্যাডাম বলল, কাল থেকে তুমি রোজ বাড়ির কাজে আসতে পারো, আর রাতে যদি তুমি এখানে থাকতে চাও তাতেও আমার কোনো অসুবিধে নেই। আমি বললাম যে এই ব্যাপারে আমি আপনাকে ভেবে জানাব। ম্যাডাম বলল, কাল থেকে পরিষ্কার হয়ে আসবে, কারণ তুমি এখন জুতা পালিশ করার লোক নয়, বরং একটা বড় বাড়ির দেখাশোনা করবে। এটা ভেবে আমারও আনন্দ হচ্ছিল। হঠাৎই আমার ভাগ্য বদলে গিয়েছিল। একদম রাস্তার ধারে বসে জুতা পালিশ করতাম, আর এখন এত বড় বাড়ির দায়িত্ব আমার উপর ছিল। ম্যাডাম আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। আমি ভাবলাম এত বড় খুশির খবর আমি প্রথমে আমার বোনকে শোনাব। তারপর ভাবলাম না, এখন বোনকে বলবো না যে আমি এত বড় চাকরি পেয়েছি। আমি এই পয়সাগুলো জমাব। যদি এখন বলি তাহলে সব পয়সা খরচা করা শুরু করে দেবে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ৬-৭ মাস পর্যন্ত আমি পয়সা জমিয়ে বোনের জন্য গয়না বানাব। আর যখন বোনের জন্য একটা ভালো ছেলে খুঁজব বিয়ের জন্য, তারপর আমি তাকে এই চাকরির ব্যাপারে বলবো। তখন সে অনেক খুশি হবে। তাছাড়া আমাদের বংশে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আমার বোনের ১৯ বছর বয়স হয়ে গিয়েছিল। সে হিসাবে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল, কারণ আমার মায়ের বিয়ে শুধুমাত্র ১৬ বছর বয়সেই হয়ে গেছিল, আর বিয়ে হতে হতে ১২ বছর চলে গিয়েছে। আমার কোনো প্রস্তুতি ছিল না, আর আমাদের আত্মীয়রা তো কোনো কাজেরই ছিল না। কিন্তু কথা শোনাতে সবার আগে ছিল তারা বলত আমি নাকি আমার বোনকে বড়ি বানিয়ে দেব, আর তার বিয়ে হবে না। কি করে হবে? তার কাছে তো কোনো পরিচয় নেই। আমি সবার মুখ বন্ধ করতে চাইতাম, আর সবাই জানতে পেরেছিল যে আমি আমার বোনের জন্য অনেক চমৎকার জিনিস বানিয়েছি। এই জন্য আমি আমার বোনকেও জানাই। কিন্তু রাত্রিবেলা আমার বোন বলল, আজকে তোমাকে অনেক খুশি লাগছে। আমি বললাম, হ্যাঁ, আমার কাছে অনেক লোক এসেছিল। এই কথা শুনে সে আর কিছু বলল না, সে অনেক খুশি ছিল। আমি বললাম, তুমি এত খুশি কেন? সে বলল, আমি যেখানে পড়াশোনা করাই সেখানে পরের মাস থেকে ২,০০০ বাড়িয়ে দেবে। মানে আমার টাকা ৯,০০০ হয়ে যাবে। বাচ্চাদের ক্লাস বেড়ে যাচ্ছে, সেজন্য একটু বেশি পরিশ্রম করতে হবে। আমি বললাম, পরিশ্রম তো করতেই হবে, তবেই তো কিছু পাওয়া যায়। আমার বোন রাতের খাবার বানিয়েছে। আমরা খাবার খেয়ে শুয়ে পড়ি। আমি তাকে বললাম, আজ থেকে আমি অনেক কাজ করব, কারণ আমাকে অনেক টাকা জমাতে হবে। আমি কখনো সকালে ঘুম থেকে উঠতাম না, কিন্তু এখন উঠতে হবে। আমি অবাক হয়ে যেতাম এটা ভেবে যে এত বড় বাড়িতে ম্যাডাম একা থাকে কিভাবে। আমি তো ভাবতাম এখানে হয়তো আরও লোক থাকে, কিন্তু এখানে তো চাকরি বসেছিল আর থাকার মতো কেউ ছিল না। ম্যাডাম সারা রাত জেগে থাকত, আর পরের দিন ১২টা অবধি ঘুমাত। খাবার খেত না, ঘুম থেকে ওঠার পর চা খেত। যখন আমি থাকতাম তখন শুধু একবেলায় খাবার খেত। সেখানে অনেক রকমের খাবার থাকত। সে খাবার খেয়ে আবার শুয়ে পড়ত। সারারাত জেগে থাকবে আর সারাদিন ঘুমাবে। বড়লোকদের জীবন এমনই হয়। এখানে অনেক বেশি বাড়ির কাজ থাকত না, শুধু সবার দায়িত্ব আমার উপরে ছিল। আর এটা আমার খুব ভাল লাগত। একদিন আমি সবজি আনতে যাই, আর আমাকে যে টাকা দেওয়া হয়েছি সেখান থেকে ২,০০০ বেঁচে যায়। আমি ম্যাডামকে ফেরত দিতে গেলে ম্যাডাম বলল, রেখে দাও, এটা তুমি উপার্জন করছ। কারণ এর আগে যে বাজার করতে যেত সে এই টাকায় কম সবজি কিনে আনত। তুমি তো অনেক বুদ্ধি দিয়ে বাজার করেছ, এত জিনিস কিনেছ, আবার টাকাও বাঁচিয়েছ, তাই এটা তোমার পুরস্কার। সে আমার অনেক খেয়াল রাখত, যেন আমাকে সবসময় দেখত যে আমি ঠিকমতো বাড়ির কাজ করছি কিনা। ম্যাডাম আমাকে বলল, আজ রাতে তুমি বাড়ি যাবে না? আমি বললাম যে না, আমি বাড়ি যাব, আমার দরকারি বাড়িতে অনেক কাজ আছে। ম্যাডাম আমাকে ঘরে নিয়ে বলল, তোমার সাথে দরকার আছে। আমি তোমাকে বলছি, আমি সেই ঘরে ম্যাডামের জন্য ২ ঘন্টা অপেক্ষা করতে থাকি। কিন্তু সে আর ছিল না। আমি ভাবছিলাম যে কি এমন হতে পারে, ঘরের সব কাজ তো হয়ে গেছে। ২ ঘন্টার পর কিনা সে খুব সেজেগুজে আসে। অনেক সুন্দর দেখতে লাগছিল তাকে। নিজের বয়সের থেকে অনেক কম বয়সী মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কোথাও যাবেন? আমি ভাবলাম আপনি কোথাও যাবেন, হয়তো চাকর ছুটিতে গেছিল।
তাই আমি ম্যাডামকে ছেড়ে দিতাম। আমি গাড়ি চালাতে জানতাম কিন্তু সে আমার পাশে এসে বসে গেল। তারপর অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, এমন করে কি দেখছেন? সে বলতে লাগল, চুপ করো, এখনকার দিনে কেউ এতটাও বোকা হয় না। আমি কেন তোমাকে চাকরিতে রেখেছি? তুমি কি বুঝতে পারছো না? তুমি এতটা বোকা না। আমি সব চাকরদের ছুটি দিয়েছি। তোমাকে এখানে রেখেছি, আমি তৈরি হয়ে এসেছি। কেন এসেছি তুমি কি বুঝতে পারছো না? তুমি কোনো ছোট বাচ্চাও নয়, তোমার বয়স তো 17 হবে। আমি অবাক হয়ে গেলাম। অনেক চিন্তিত হয়ে গেলাম। ম্যাডাম বলল, তোমার কিছু হবে না। আমি তোমাকে গাড়িতে নিয়ে ঘুরছি, এতে তুমি খুশি না? আমি বললাম, না, আমি এরকম করি না। আমি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম। তখন সে আমাকে বলল, আমি তাকে বারণ করেছিলাম। আমি তাকে বললাম, আপনি আমাকে দিয়ে এসব কিছু করাতে পারেন না। আমি এমন কখনোই করব না। আমি আপনাকে নিজের ম্যাডাম মনে করি। আপনার জন্য আমার মনে অনেক সম্মান আছে। আমি তাকে 2-4টা কথা শোনাই। আর যখনই সেখান থেকে যেতে শুরু করি, আর তখনই ম্যাডাম হাত তালি দিতে শুরু করে। আমি ঘুরে তাকাই, সে বলল, তুমি আজকে অনেক বড় পরীক্ষায় পাস করেছ। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি পরীক্ষা? সে বলল, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, যেটাতে তুমি পাশ করে গেছ। এখন আমি চাই তুমি আমার এক পরিচিত মেয়েকে বিয়ে করে নাও, যাকে আমি নিজের মেয়ে ভাবি। সে বাড়ির বাইরে বসে আছে। যাও, গিয়ে তার সাথে কথা বলে নাও। ভাবো, এটা তোমার জন্য পুরস্কার। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এসব আপনি কি বলছেন? ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার কাকুর কাছে মানুষ হয়েছি। কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে সেই মানুষটি আমার সাথে এত বড় অন্যায় করবে। আমার নাম রুমি। আসলে ছোটবেলায় কাকু আমার প্রতি ওই ধরনের ব্যবহার বুঝতে পারতাম না। ধীরে ধীরে যখন বড় হয়ে উঠছি তখন বুঝতে পারি আমার কাকু তো আমাকে নোংরা কথা বলত। আমার বয়স তখন মাত্র 16 বছর। ভগবান না করুক আমার মতো এত খারাপ দিন আর কোনো মেয়েকে দেখতে হয়। আমার কাকু সারাদিন বাড়ির বাইরে থাকত এবং রাতের বেলা মাতাল হয়ে বাড়ি ফিরত। কাকুকে ও রকম অবস্থায় দেখে আমি ভয়ে দরজা লাগিয়ে ঘরের ভিতরে থাকতাম। একদিন তো কাকু সমস্ত সীমা পার করে দেয়। কারণ সেদিন রাতের বেলা কাকু মাতাল হয়ে বাড়িতে ফেরে। তারপর সে আমাকে ডাক দেয়। আমি ভয়ে কাকুর কাছে যাই। কাকু তখন আমাকে বলে, আমার পায়ের জুতোটা খুলে দে মা। কাকু তখন সোফায় বসে টেবিলের উপর পাটা রেখেছিল। আমি তখন পায়ে হাত দিয়ে জুতোটা খুলে দিই। তারপর কাকু বলল, আজ তোকে আমি একটা কথা বলবো। আমি তো আগে থেকেই জানতাম কাকু কি বলতে চায়। কিন্তু আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। তাই কাকুর কথা আমার রাখতে হয়। আমি বললাম, কাকু তুমি আমাকে আজেবাজে কথা বলবে না। কারণ আমি তো তোমার মেয়ের মতোই। কাকু তো বাবার মতোই হয়। কিন্তু সেদিন কাকু এতটাই মাতাল ছিল যে সে আমাকে জোর করে ঘরের ভিতরে আটকে ফেলে। কাকুর তো অনেক বয়স হয়েছে। আমি কাকুকে তখন ধাক্কা দিয়ে ফেলে দেই। তারপর দরজা খুলে পালিয়ে যাই। কিন্তু আমি তো পালিয়েও রেহাই পেলাম না। তাই সেদিন পালিয়ে গিয়েছিলাম। বাবা মা না থাকার কষ্টটা যে কি একমাত্র আমি এবং আমার ভগবান জানতাম। আমার নিজের কাকু যে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে, এখন ওটা ভেবে আমার খুব খারাপ লাগে। সেদিন রাতের বেলা যখন আমি বাড়ি থেকে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম এবং আমার মাথা কাজ করছিল না যে আমি এবার কি করব এবং কোথায় যাব। কারণ আমার বয়স তখন মাত্র 16 বছর। ওই রাতে আমি যখন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা বড় গাড়ি আমার সামনে আসে। তারপর গাড়ি থেকে নেমে আসেন একজন ভদ্রমহিলা। ওই ভদ্রমহিলা আমার সামনে এসে বলে, কি হয়েছে মা? তুমি এত রাতে রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছে কেন? তোমার বাবা মা তো তোমার জন্য অপেক্ষা করবে। তারপর ওই মহিলাটি আমার চোখের জল মুছে বলে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছ কেন? আমি তোমার মায়ের মতোই, তোমার কষ্ট আমাকে বলতে পারো। ওই ভদ্রমহিলাকে দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে ওনার বয়স কাছাকাছি প্রায় 50 বছর হবে। তারপর উনি আমাকে গাড়ির ভিতরে নিয়ে যান এবং আমার চোখ মুখ মুছে বলেন, কি হয়েছে তোমার? এবার শান্তভাবে আমাকে বলো। বাবা মায়ের মারা যাওয়ার পরে এত বছরে আমাকে এভাবে কেউ মাথায় হাত দিয়ে মায়ের মতো করে ভালোবাসা দেয়নি। আমি তখন ওনাকে বলি যে ছোটবেলা থেকে বাবা মায়ের মারা যাওয়ার পরে কিভাবে আমার নিজের কাকু আমার সঙ্গে খারাপ ব্যবহার করত।
এবং ওই ভদ্রমহিলাকে এটাও বলি যে আমি আর কাকুর কাছে থাকতে চাই না। কারণ কাকুর কাছে থাকলে উনি যে কোনো সময় বাবা ও মেয়ের সম্পর্ক খারাপ করে দেবেন। কারণ কাকুরা তো বাবার সমতুল্য হয়। আমার সব কথা শোনার পরে ভদ্রমহিলাটি আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন, তোমাকে আর ওখানে ফিরে যেতে হবে না। আমি তোমার ব্যবস্থা করে দেব। আমার চেনাজানা আশ্রম আছে। ওই আশ্রমের তোমার মতো অসহায় মেয়েদের থাকতে দেওয়া হয়। ওখানে লেখাপড়ার ব্যবস্থা আছে। আমি তোমাকে কাল সকালবেলা ওই আশ্রমে নিয়ে যাব। আজ অনেক রাত হয়ে গেছে, তুমি এই মুহূর্তে আমার বাড়ি চলো। ওই মহিলাটির কথা শুনে আমি ওনার বাড়ি যেতে রাজি হয়ে যাই। কারণ বাবা মায়ের মারা যাওয়ার পরে এইভাবে আমার পাশে বসে কেউ আমার কষ্ট জানার চেষ্টাও করেনি। তারপর আমি ওই ভদ্রমহিলার সঙ্গে ওনার বাড়ি চলে আসি। সেদিন রাতে ওনার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর উনি একটা রুমে আমাকে থাকতে দিয়েছিলেন। তার পরের দিন সকালবেলা ভদ্রমহিলা আমাকে নিয়ে আশ্রমে চলে যান। আশ্রমে আসার পরে আশ্রমের পরিবেশ দেখে আমি খুব খুশি হয়েছিলাম। কারণ ওখানে আমার মতো আরও অনেক মেয়ে ছিল। তাদের মুখের হাসি দেখে ভেবেছিলাম এবার হয়তো আমার কষ্টের দিন শেষ এবং আমার মুখে এবার হাসি ফুটবে। তারপরে ভদ্রমহিলাটি আমাকে ওই আশ্রমে ছেড়ে চলে যায়। ওই আশ্রমটি যে মহিলার ছিল ওই মহিলাকে আশ্রমের সবাই ম্যাডাম বলে ডাকত। সেদিন আশ্রমে আসার পরে আমার ম্যাডামের সঙ্গে দেখা হয়নি। ওই আশ্রমে রাকিব বলে একটা ছেলে ছিল। সে ওই আশ্রমে স্টাফ হিসাবে ছিল। রাকিব আমাকে দেখার পর বলে, তোমার সঙ্গে যা হয়েছে আমি সব শুনেছি। যে ভদ্রমহিলাটি তোমাকে এখানে রেখে গেছেন উনি আমাকে তোমার ব্যাপারে সব কিছু বলেছেন। আজ রাতের বেলা তোমার ম্যাডামের সঙ্গে দেখা হবে। এখন তুমি রুমে গিয়ে আরাম করো। তারপর রাকিব সাহারা বলে একটা মেয়েকে ডাক দেয়। তারপর রাকিব সাহারাকে বলে, রুমিকে তোমার রুমে নিয়ে যাও। আজ থেকে রুমি তোমার রুমে থাকবে। তারপর সাহারা দিদি আমাকে নিজের রুমে নিয়ে যায়। ও বলে, এই রুমে থাকতে গেলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। এই রুমটাকে নোংরা করা যাবে না। আর আলমারিতে আমার জামা কাপড় আছে। আমার জামা কাপড়ে একদম হাত দেবে না। আমি যখন সাহারা দিদিকে বলি, ঠিক আছে দিদি, আমি রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখব, তখন সাহারা দিদি আমার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে কি বললে আর একবার বলো। আমি তখন সাহারা দিদির দিকে তাকিয়ে বলি, ঠিক আছে দিদি, আমি রুমটাকে পরিষ্কার করে রাখব। তারপর সে আমার হাত ধরে বলে, আসলে এত দিন ধরে আমি এখানে আছি, আমাকে এত রেসপেক্ট দিয়ে কেউ কথা বলেনি। তুমি যখন আমাকে দিদি বললে আমার খুব ভালো লাগল। তাই আজ থেকে তুমি আমার ছোট বোনের মতো, তোমার যা দরকার হবে আমাকে বলবে। সেদিন সারাদিন আমি খুব খুশি ছিলাম। তারপর রাতের বেলা দেখি সাহারা দিদি আমাকে ডাকতে এসেছে। তুমি তাড়াতাড়ি নিচে চলো, ম্যাডাম আশ্রমে চলে এসেছে এবং তোমার সঙ্গে দেখা করার জন্য নিচে ডেকেছেন। আমি তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে ম্যাডামের সঙ্গে দেখা করতে যাই। আমি যখন নিচে যাই তখন ম্যাডামের সাজপোশাক দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম। তারপর উনি আমাকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে দেখেন। তারপর বলেন, এই মেয়েটি তো আমার আশ্রমে চার চাঁদ লাগিয়ে দেবে। কারণ আমি দেখতে খুবই সুন্দর ছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না উনি কেন আমার দিকে এরকমভাবে তাকিয়েছিলেন এবং কেন উনি ওই ধরনের কথা বলছিলেন। ভেবেছিলাম ম্যাডামের সঙ্গে বসে কিছুক্ষণ কথা বলব এবং গল্প করব, কিন্তু উনি তো রাগী মেজাজে ছিলেন। আমি প্রথম দিন ওনার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। সেই দিন ম্যাডাম আমাকে দেখার পরে সাহারা দিদিকে বলে, কালকে রুমিকে রেডি করার দায়িত্ব তোমার। আমি তো বুঝতে পারছিলাম না কালকে কিসের জন্য ম্যাডাম আমাকে রেডি করার কথা বলেছিলেন। তারপর সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে সবাই নিজের ঘরে শুয়ে পড়ে। তারপরের দিন সকালবেলা সাহারা দিদি আমাকে একটা নতুন ড্রেস এনে দেয় ও বলে, আজ সন্ধ্যায় আমাদের আশ্রমে একজন স্পেশাল গেস্ট আসবেন, যার জন্য সবাইকে রেডি হয়ে থাকতে হবে। আর এই ড্রেসটা ম্যাডাম তোমার জন্য দিয়ে পাঠিয়েছেন। এই ড্রেসটা পরে আজ সন্ধ্যায় তুমি রেডি হয়ে থাকবে। সেদিন সারাদিন কেটে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমি খুব এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য যে আমাদের আশ্রমে কে আসবে। তারপর সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে যাই। নিচে গিয়ে দেখি আশ্রমের বাকি মেয়েরাও রেডি হয়ে আছে। তারপর কিছুক্ষণ পরে দেখি ম্যাডাম নিজের রুম থেকে বেরিয়ে আসে এবং আমাদের সবাইকে বলে, আশ্রমে আজ স্পেশাল গেস্ট আসবে, উনার খুব ভালো করে খাতির যত্ন করতে হবে।
কিছুক্ষণ পরে দেখি একটা লোক হাতে সুটকেস নিয়ে আশ্রমের ভিতরে আসে। সেই লোকটাকে দেখে আশ্রমের প্রত্যেকটি মেয়ে হাত জোড় করে নমস্কার করে। আমি যেহেতু সবার পিছনে দাঁড়িয়েছিলাম, তখন ম্যাডাম আমাকে ডাক দেয় ও বলে, রুমি, তুমি সামনের দিকে এসো এবং এর সাথে দেখা করো। তারপর ম্যাডামের কথা অনুযায়ী আমি স্যারের সঙ্গে দেখা করি। তারপর উনি আমাকে দেখার পর বলেন, বাহ, তুমি তো খুব সুন্দর দেখতে। তোমার মতো এত সুন্দর এর আগে কখনো দেখিনি। আমি তো ওনার কথার মানে কিছুই বুঝতে পারিনি। তারপর ম্যাডাম সাহারা দিদিকে বলল, সাহারা, রুমিকে উপরের ঘরে নিয়ে যাও। তারপর সাহারা দিদি আমাকে ঘরে নিয়ে যায় এবং বলে, তুমি এখন রেডি হয়ে যাও। আমি তখন সাহারা দিকে জিজ্ঞেস করি, কিসের জন্য রেডি হয়ে থাক দিদি? সাহারা দিদি তখন আমাকে বলে, একটু পরেই সব বুঝতে পারবে। এই বলে সাহারা দি মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরোনোর কিছুক্ষণ পরে আমাদের আশ্রমে যে স্যার মেহমান হিসাবে এসেছিলেন, ওই স্যার আমার রুমে ঢুকে যায় এবং রুমে ঢুকে দরজাটাকে ভেতর থেকে লক করে দেয়। আমি তখন ভয় পেয়ে বলি, স্যার, আপনি রুমে কি করছেন এবং আপনি দরজা কেন ভেতর থেকে লক করছেন? স্যার তখন আমার দিকে এগিয়ে এসে বলে, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। উনার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি জিজ্ঞেস করি, আপনি কি বলতে চাইছেন? স্যার তখন আমার দিকে এগিয়ে এসে বলেন, তাড়াতাড়ি নিজের তৈরি করে নাও। আমি তখন রাগে তাকে বললাম, আপনি কি বলেছেন? আপনি এখনই এই রুম থেকে চলে যান আর আপনার মুখের মুখোশ খুলুন। আমি আপনাকে চিনতে পারছি না। তখন লোকটি বলল, আমি তো এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি একদিনের জন্য তোমার ম্যাডামকে 50,000 টাকা দিয়েছি এই ধরনের কথা বলতে, আর আপনি এখনই আমার রুম থেকে বেরিয়ে যান, নইলে আমি চিৎকার চেঁচামেচি শুরু করব। এই সব নাটক আমি একদম পছন্দ করি না। যখন লোকটি এই কথা বলল, আমি তখন লোকটিকে একটা জোরে তাপ্পড় মেরেছিলাম। তাপ্পড় দেওয়ার সাথে সাথেই তার মুখের মুখো মাটিতে পড়ে যায়, আর তাকে দেখে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। লোকটি আর কেউ নয়, সে আমার কাকু। আমি বললাম, কাকু, তুমি এখানে এসেছ? আমি তোমার কাছ থেকে পালিয়ে বাঁচার জন্য তোমার বাসা ছেড়ে চলে এসেছি, আর তুমি কিনা এই পর্যন্ত চলে আসছা? কাকু বলল, তুই ভেবেছিস তুই পালিয়ে বাঁচতে পারবি? তা কোনোদিনেই সম্ভব না। তারপর আমি ভয়ে রুমের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। তারপর কাকুকে বললাম, কাকু, আমি তো তোমার মেয়ের মতো, তাহলে তুমি কেন আমার সাথে এমন অন্যায় করবে? কিন্তু কাকু তো আমার কোনো কথাই শুনল না। তারপর আমি কোনো উপায় না পেয়ে যখন ভয়ে চিৎকার দিলাম, তখন ম্যাডাম আমার রুমে আসলো। ভেবেছিলাম ম্যাডাম যেহেতু রুমে চলে এসেছে তাহলে আমাকে এবার রক্ষা করবে। কিন্তু আমি যখন ম্যাডামকে তার ব্যাপারে সব কথা বলেছিলাম, তখন ম্যাডাম আমার গালে একটা থাপ্পড় মেরে বলে, স্যারের সাথে ভালো ব্যবহার কর, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম, সে তো কোনো স্যার নয়, সে আমার নিজের কাকু, যার ভয়ে আমি কাকুর বাড়ি থেকে পালিয়েছিলাম, আর সেই কিনা এখানে আসলো। আমি কাকুকে বললাম, কাকু, তুমি তো মানুষ না। মানুষ নামের কলঙ্ক তুমি, যে কিনা নিজের বাতিজিকে এরকম করতে পারে। কাকু, তোমার এখানে টাকা দিয়ে কোনো কিছু করা লাগবে না। তুমি ম্যাডামের কাছ থেকে টাকাগুলো ফেরত নাও, আমি কথা দিচ্ছি আমি আবার তোমার বাড়িতে ফিরে যাব। আমি তোমার সমস্ত কথা মেনে নিব এবং তুমি যা চাও তাই পাবে, কিন্তু দয়া করে এখান থেকে তুমি আমাকে নিয়ে যাও। তখন আমার কাকু বলে, তুই সত্যি বলছিস? যদি সত্যি বলিস তাহলে আমি তোকে এখান থেকে নিয়ে যাব আমার বাড়িতে, কিন্তু তুই আমাকে কখনো ধোঁকা দিতে পারবি না। আমি তো তোকে চাই। তারপর কাকুর কথায় আমি রাজি হয়ে গেলাম। তারপর কাকু আমাকে এখান থেকে বের করে তার নিজের বাড়িতে নিয়ে গেল। আমি কাকুকে বললাম, কাকু, আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না। তারপর কাকুর বাড়িতে যখন আসলাম, তখন আমি একটি অন্য রুমে ঘুমাচ্ছিলাম। তারপর অর্ধেক রাতে কাকু জেগে উঠল, কিন্তু আমি ঘুমাইনি, ঘুমের ভান করেছিলাম, কারণ আমি জানতাম কাকুর নজর ভালো না। তাই আমি ঘুমাইনি। আমার মনের মধ্যে একটা সিদ্ধান্ত কাজ করেছে, আমি যে করে হোক এই তার হাত থেকে আমার বাঁচতে হবে। তাই এই শয়তান কাকুকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই মনে মনে। আমি কাকুকে বললাম, কাকু, তুমি আজ রাতে আমার ঘরে আসবে এবং তুমি যা বলেছ তাই হবে। আমি তাকে মিথ্যা কথা দিয়ে আমার ঘরে নিয়ে আসলাম। তারপর আমি আগে থেকে একটি শরবত তৈরি করে রেখেছিলাম কাকুকে খাওয়ানোর জন্য।
কাকু মনের আনন্দে আমার ঘরের ভিতর প্রবেশ করল। কাকুর মুখে হাসির চাপ ছিল। কাকুকে দেখে খুব আনন্দিত মনে হচ্ছিল। কাকু যখন আমার বিছানায় বসল, কাকু তখন বলল, আজ তো তুই নিজের ইচ্ছায় বলেছিস তোর ঘরে আসতে, তাই আমি আসলাম। আমি কাকুকে বললাম, কাকু তুমি এই শরবতটুকু খেয়ে নাও, কারণ অনেক দিন ধরে আমি তোমার সেবাযত্ন করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও আর এই শরবতটাকে খেয়ে নাও, তারপর তোমার সাথে। কাকু আমার কথা শুনে খুব খুশি হলেন এবং শরবতটুকু খেয়ে নিলেন। শরবত খাওয়ার সাথে সাথে কাকু বিছানায় পড়ে গেলেন। তার কিছুক্ষণ পরেই কাকু মারা গেলেন। তারপর বাড়ির আশেপাশের লোকেরা জেনে গেল। বাড়ির লোকেরা কিন্তু এটা বুঝতে পারেনি যে আমি তাকে মেরে ফেলেছি। সবশেষে দর্শকের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। এরকম কাকু থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। সে একজন চরিত্রহীন ছিল। এতটাই খারাপ ছিল যে সে নিজের ভাতিজির সাথে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। কাকু, আপনার একটুও লজ্জা নাই? আপনি এ কেমন ভিডিও দেখালে কাকু? কাকু, আপনি যে ভিডিও আমাকে দেখালেন সেটা দেখার পরে 2 দিন ধরে ঘুম নাই। কাকু, তুমি আমায় একই দেখালে? কাকু, তুমি এখন এর সমাধান বের করো। এই ভিডিও দেখার পরে আমার চোখে তো ঘুম নাই। কাকু তখন বলল, এর সমাধান খুব সহজ। আমি এর সমাধান করে দিতে পারব। তোমার ভালো ঘুম হবে মা। আমি বললাম, তো তুমি বেহুশের মতো ঘুমাবে? আমি কাকুকে হতাশ হয়ে বললাম, কাকু আমি ঘুমাতে চাই। কি করলে আমার ঘুম আসবে? কেন তুমি আমায় ভিডিও দেখালে? কাকু তখন বলল, আজ রাতে তুই আমার ঘরে আমার জন্য একটি চা নিয়ে আসিস। তারপর আমি তোর সমস্ত সমস্যার সমাধান করে দিব। আমি যখন রাতে কাকুর জন্য চা নিয়ে ঘরে গেলাম, তখন কাকু বলল, তুমি এই বিছানায় চুপ করে শুয়ে পড়ো। আমি কাকুকে বললাম, কাকু আপনার রুমে আমি থাকব কেন? কাকু তখন বলল, তুমি যদি ঘুম চাও তাহলে আমার এই বিছানায় শুয়ে পড়ো। তারপর আমি যখন বিছানায় শুয়ে পড়লাম, তারপর কাকু আমার সাথে সারারাত ধরে। বন্ধুরা, আমার নাম সালমা। এখন আমার বয়স মাত্র 14 কি 15 বছর হবে। আমি এবার 8ম শ্রেণী পাশ করেছি। আমার পড়ার খুব শখ ছিল, কিন্তু বাবা আমার লেখাপড়ার বিপক্ষে ছিলেন। আমি আমার মা এবং কাকাকে বললাম, আমি আরও পড়াশোনা করতে চাই। তাই এখন আপনারা দুজনেই আমাকে সাহায্য করুন এবং আমার বাবাকে রাজি করান। কাকার দিক থেকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। কারণ সে বলতো, আজকাল স্কুলে পড়াশোনা কম আর প্রেম প্রীতি বেশি হয়। তখন কাকা বাবাকে বুঝিয়ে একভাবে আমার গ্যারান্টি নিলেন যে আমি এরকম কিছু করব না, শুধু পড়ালেখাই করব। তখনই বাবা আমার স্কুল এ পড়তে দিতে রাজি হন। আর কাকাকে বলেন, আজ থেকে সালমার দায়িত্ব তোমার। যদি সে এমন কিছু করে যা এই ঘর পরিবারের সম্মান ক্ষুণ্ণ করে, তাহলে সালমার সাথে তোমার ভালো হবে না। কাকা বাবাকে বললেন, ভাই চিন্তা করবেন না, আমি সালমার প্রতিটি গতিবিধির উপর নজর রাখব। এই সময় আমি জানতাম না যে কাকার মনে কি ছিল আর কেন তিনি আমাকে এত সমর্থন করছেন। কিন্তু আসল ব্যাপার হল, আমি কখনো ভাবিনি যে কাকার সাথে আমার বন্ধুত্ব এত গভীর হয়ে উঠবে। তারপর কয়েকদিনের মধ্যেই কাকা আমার সাথে গিয়ে আমাকে ক্লাস 9-এ ভর্তি করিয়ে দিলেন। প্রথম দিকে তো মন দিয়ে পড়াশোনা করতাম। স্কুলে কারো সাথে বেশি ফ্রি হতাম না এবং স্কুলে যা কিছু হতো রাতে বাড়িতে এসে কাকাকে সব খুলে বলতাম। কাকা আমার সাথে খুব ফ্রি হতে শুরু করেছিলেন এবং আমি অনুভব করতাম যে তিনি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আমাকে দেখতেন। কারণ আমার কাকিমা গ্রামে থাকতেন এবং আমার কাকা কাজের জন্য আমাদের বাড়িতে থাকতেন। তারপরে স্কুলে আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়, যার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবনে একদম বদলে যেতে শুরু করে। কারণ এই বন্ধুটি আমাকে বলেছিল যে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। একদিন সে আমাকে তার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু আমাকে বলল, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমরা দুজনেই একে অপরের সাথে
এবং এখন আমাদের মধ্যে আর কোনো পর্দা নেই। এরপর আমি আমার বান্ধবীর কাছে থেকে সবকিছু জানার চেষ্টা করতাম। হয়তো আমার এটা জানার বয়স তখন হয়নি। বা আমার বয়সটা এমন ছিল যে এসব জেনেও আমি সহজে ভুল পথে চলে যেতাম। কিন্তু তারপর সেই ঘটনাই ঘটতে থাকে। আমিও সেই সব বিষয়ে আগ্রহী হতে লাগলাম। এর আগে কোনো ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল না। তাই আমি যখনই এসব ভাবতাম তখনই কাকার চিন্তা আমার মাথায় নিজে নিজেই চলে আসত। তারপর আমি মনটা ঝেড়ে ফেলে মনে মনে বলতাম, সালমা, এসব তুই কি হাস্যকর কথা ভাবছিস? উনি তো আমার কাকা। কিন্তু তারপর আমার কাকার কথা ও আচরণ আমার এই ভাবনাগুলোকে আরও উৎসাহিত করতে থাকে। কিন্তু কাকার মনের কথা আমি তখনও জানতে পারিনি। মাঝে মাঝে এমন ভাবতাম কাকা হয়তো আমার সম্পর্কে একই কথা ভাবছেন। কিন্তু মাঝে মাঝে তার মনোভাব আমার উপর খুব কঠোর হয়ে যেত। তিনি আমাকে মনে করিয়ে দিতেন যে তোমার বাবা খুব কঠোর এবং তুমি যদি কোনো ভুল করো তবে তিনি তোমার পাশাপাশি আমার অবস্থাও খারাপ করে দেবেন। তার কথাগুলো শুনে নিজেকে আগলে নিতাম। স্কুলে গেলেই আবার ওখানে সেসব কথা শুনতে পেতাম। তারপর স্কুল থেকে বাড়িতে ফিরে বন্ধুদের বলা কথাগুলো ভাবতে শুরু করলাম। সেদিন কাকার কাছ থেকে বাড়ি ফিরলে তিনি এসে আমার পাশে বসলেন এবং কথা বলতে লাগলেন। কি ভাবছে জানি, তাও আবার এত গভীরতা নিয়ে কাকার দিকে তাকিয়ে বললাম, কাকা জানো আমার বন্ধু আজ আমাকে কি বলেছে? প্রতিবারের মতো আজও আমি আমার মনের কথা কাকার সাথে ভাগাভাগি করতে লাগলাম। ছোটবেলা থেকেই আমার একটা অভ্যেস ছিল। আমি কাকাকে সব খুলে বলতাম, সেটা যেমন কথা হোক না কেন। এরপর কাকা আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? তোমার বন্ধু তোমাকে কি বলেছে? আমি তাকে বললাম, আমার বন্ধু আমাকে বলেছিল ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে, যেসব ভিডিওতে সব ধরনের তথ্য পাওয়া যায়। তাই আমি বলছি কি কাকা, তোমার যে মোবাইলটি আছে আর তাতে তো নেট প্যাকেজও আছে, তুমিও নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছ। তাহলে কেন আমরা দুজনে একসাথে ভিডিওটি দেখি না? আমি মুখটা কাকার কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে কথা বলতেই তিনি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকাতে লাগলেন। আমার মনে হলো সে আমাকে একটা বকা দেবে। কিন্তু তারপর হঠাৎ তিনি আমার দিকে মনোযোগ দিয়ে তাকালেন। সম্ভবত তার মনের মধ্যে কিছু সিদ্ধান্ত নিলেন। এবং তারপর তিনি হাসলেন। কাকা আমার সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলেন। তোর বাবার সামনে এমন কথা ভুলেও যেন বলিস না। নইলে তোর বাবা শুধু তোর অবস্থাই খারাপ করবে না, তার সাথে আমাকে ঘর থেকে বের করে দেবে। কারণ আমি তোর ভালোর দায়িত্ব নিয়েছি। তখন আমার থাকার সমস্যা হয়ে যাবে। বাকি রইল ভিডিও দেখার কথা। ভিডিওটি দেখার জন্য তুমি রাতে আমার রুমে আসতে পারো। আমি তোমাকে সব ধরনের ভিডিও দেখিয়ে দেব। কাকার চোখে একটা উজ্জ্বল দুষ্টুমি ছিল, যা আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি। এরপর কাকা তার রুমে চলে গেলেন এবং আমি পড়াশোনা করতে লাগলাম। পড়তে পড়তে আত্মসময়ের কথা ভাবতে লাগলাম। এখন আমার মন বইয়ের প্রতি আগ্রহী ছিল না। আর আমি ভাবতে লাগলাম আজ রাতে কি ভিডিও দেখা হবে তো। কিন্তু পড়াশোনা করাটাও খুব জরুরি। কারণ কাকা পড়াশোনার ব্যাপারে খুব কড়া। এবং আমাকে বলতেন, তোমার পড়াশোনা আগে। তিনি বলতেন, তুমি যদি পড়ালেখায় ভালো হও তাহলে তোমার বাবা বুঝবেন এবং তোমার স্বাধীনতার দরজা তোমার জন্য খোলা থাকবে। তার বক্তব্য আমার কাছেও একেবারে সঠিক মনে হতো। তাই আমি আমার মন থেকে সমস্ত কিছু মুছে ফেলে এক আগ্রহের সাথে আমার স্কুলের যেতে লাগলাম। আমি অপেক্ষা করতে লাগলাম কখন রাত হবে। রাত হলে শান্তিতে কাকার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি কাকা মেয়েদের পত্রিকা দেখছিলেন। আমাকে দেখামাত্র তিনি হাসতে শুরু করলেন এবং পত্রিকাটি লুকিয়ে ফেললেন। শীতের মৌসুম চলছিল আর দিনকে দিন ঠান্ডা বেড়েই চলেছে। আজ রাতে খুব ঠান্ডা ছিল। তাই আমি গিয়ে কাকার বিছানায় তার কাছে গিয়ে বসলাম। এরপর তাকে বললাম, এখন তাড়াতাড়ি ভিডিওটা দেখাও, না হলে বাবার আসার সময় হয়ে যাবে। তারপর আর সময় নষ্ট না করে কাকা আমাকে ভিডিও দেখাতে লাগলেন। ভিডিওটি দেখার সাথে সাথে আমার যে কি হচ্ছিল তা বুঝাতে পারব না। কিন্তু কাকতালীয়ভাবে আমরা মাত্র কয়েকটি ভিডিও দেখেছিলাম। যখন বাবা আমাদের রুমে এলো এবং সে আসার সাথে সাথে আমার সাথে কথা বলা শুরু করল। এত রাতে কাকার ঘরে কি করছো? তোমার রুমে যাও। বাবা খুব কড়া প্রকৃতির মানুষ ছিল এবং আমি তাকে অনেক ভয় পেতাম। তাই বাবা যখনই কথাটা কঠোরভাবে বলল, আমি সব ভুলে দ্রুত আমার রুমে চলে আসলাম।
ভাবলাম বাবা কাকা রুম ছেড়ে নিজের রুমে যাওয়ার সাথে সাথে আমি আবার কাকার রুমে চলে যাব। কিন্তু এই রাতে বোধ হয় কাকার সাথে বাবার কিছু জরুরি কাজ ছিল। বাবা অনেকক্ষণ কাকার ঘরে বসে রইল। আর অপেক্ষা করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। আর বাবা কখন যে রুম থেকে চলে গেল তাও জানি না। পরের দিন স্কুল থেকে ফিরে রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। কারণ আমি কিছু ভিডিও দেখে নিয়েছিলাম। আর যখনই সময় হল কাকার রুমে চলে গেলাম ভিডিও দেখতে। কিন্তু কাকা বললেন, এই মুহূর্তে আমি আমার অফিসের কাজ শেষ করছি। এক কাজ করো, কিছুক্ষণ পর আমার রুমে এসব ভিডিও দেখাব। সকাল থেকেই ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে বসেছিলাম। তাই কাকার উপর একটু রাগ করে বসে রইলাম। আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হয়েছিল। তখন একটি নতুন নম্বর থেকে একটি মেসেজ এল। তার পাঠানো ছবি দেখে আমার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। আমি শুধু সেই ছবিটি দেখছিলাম যখন সেই লোকটির কাছ থেকে মেসেজ আসতে শুরু করে। সে মেসেজ করেছিল, আমি তাকে একইভাবে উত্তর দিতে শুরু করলাম। তখন আমার মনে হলো আমার এটা কাকাকে জানানো উচিত। আমি তখনই কাকার রুমে চলে গেলাম। কিন্তু তার রুমের দরজা বন্ধ থাকায় আমি আমার রুমে ফিরে এসে সেই অচেনা ছেলেটির সাথে কথা বলতে লাগলাম। তখন মোবাইলে মেসেজে কথা বলছিলাম। আমি যখন তাকে বললাম, আমি তোমাকে দেখতে চাই। এরপর আমি তাকে ভিডিও কলে কথা বলতে বললাম। কিন্তু সে অস্বীকার করল। এমন সময় রুম থেকে বের হতেই চোখ পড়ল কাকার দিকে। এ সময় তিনি তার ঘর থেকে বের হয়ে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলেন। তার হাতে একটি মোবাইল ছিল। রাতের এই সময়ে তিনি কেন ছাদে যাচ্ছেন তা ভাবলাম। রাত তখন 11টা বাজে। আমার ঘুম আসছিল না। কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছিল যে কাকা আমাকে নতুন নম্বর থেকে মেসেজ করছেন। আচ্ছা, এইসব ভাবতে ভাবতে আর কাকার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের মধ্যে হারিয়ে গিয়েছিলাম জানি না। আর একটা স্বপ্ন দেখলাম যেটাতে কাকা আমার সাথে ছিলেন। তখনই আমার চোখ খুলে গেল। খুব সকালে দেখি কাকার মেজাজ খুব ভালো ছিল। তিনি হাসছিলেন এবং আমার সাথে কথা বলছিলেন। এর আগে আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম। কিন্তু আজ কাকা বলল, আজ তোকে আমার বাইকে করে স্কুলে নিয়ে যাব। তাই আমিও তার সাথে গেলাম। স্কুল শেষ হয়ে গেট থেকে বেরোতেই দেখি কাকা আমার জন্য অপেক্ষা করছিলেন। আমার মনটা আজ খুব খারাপ ছিল। কারণ আমার বান্ধবী আমার উপর রাগ করেছিল। কারণ আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। পথে কাকা আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে আমি বললাম যে আমার বান্ধবীর সাথে আমার ঝগড়া হয়েছে। এজন্য আমার মন খুব খারাপ। তখন কাকা বলল, আমাকে তোমার মন ভালো করতে দাও। দেখবে সব কিছুই তোমার খুব ভালো লাগবে। এরপর কাকা একটা বিরিয়ানির দোকানের সামনে বাইক থামাল। তিনি জানতেন যে আমি বিরিয়ানি খুব পছন্দ করি। তারপর আমরা দুজনেই সেখানে বিরিয়ানি খেলাম। কাকা সেখানেও আমার সাথে মজার গল্প করছিলেন। এরপর কাকার সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেদিন আমার মা আর বাবা বাড়িতে ছিলেন না। মনে হয় কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাই কাকা আমাকে জিজ্ঞেস করলেন, সালমা, তুমি তো আমাকে সেই ভিডিওটি আর দেখার কথা বললে না তো? তখন আমি তাকে বললাম, আমি এটি আগেই দেখে নিয়েছি। কাকা হঠাৎ চমকে আমার দিকে তাকাতে লাগলেন। আর বললেন, কেমন করে দেখলে? তোমার তো শুধু হোয়াটসঅ্যাপ প্যাকেজ আছে। তিনি আমাকে কড়া গলায় জিজ্ঞেস করলেন। আমি তাকে বললাম, আমি একটি নতুন বন্ধু বানিয়েছি, সে পাঠিয়েছিল। আমি রাতে এসেছিলাম তোমাকে বলতে, কিন্তু কাকা তখন তুমি ঘুমোচ্ছিলে। এই কথা শুনে কাকা গভীর চিন্তায় হারিয়ে যায়। তিনি বলেন, তুমি এখন যাও। আমি আমার রুমে গেলাম। লাঞ্চে ফিরে এসে দেখি কাকা আমার মোবাইলে কিছু খুঁজছেন। আমাকে তার দিকে যেতে দেখে কাকা আমার মোবাইলটা টেবিলে রাখল। তারপর দুজনে একসাথে মিলে খাবার খেলাম। খাওয়ার সময় যখনই আমি কাকার দিকে তাকাতাম, আমার মনে হতো তিনি আমার দিকে আর চোখে তাকিয়ে আছেন। আমার মনে হলো সে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। মনে মনে ভাবতে লাগলাম, কাকা একবার প্লিজ বলে ফেলো। আমি তোমাকে একটু বারণ করব না। তখন আমার চোখ কাকার মুখ থেকে সরে গিয়ে আমার মোবাইলের উপর পড়ে। কারণ আমি তখনও সেই অচেনা ছেলেটির মেসেজের অপেক্ষায় ছিলাম। সে তখন আমাকে মেসেজ করেনি। আর কাকা কিছু বলতে যাচ্ছিলেন। তখন আমি মোবাইলটা তুলে নিজেই সেই নম্বরে মেসেজ করতে লাগলাম। কিন্তু কাকা আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করছে। তখন কাকা বললেন, সালমা,
খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা মোটেও ভালো কাজ না। তাই মোবাইলটা এখন আমার হাতে দাও। এই বলে সে আমার মোবাইলটা নিজের কাছে রাখল। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাকাকে বললাম, এবার তো আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দাও। কাকা বলল, আমি তোমাকে দিয়ে দেব, আগে তুমি আজ আমার একটা উপকার করো। আমিও তাই করলাম, দ্রুত বাসনপত্র সংগ্রহ করলাম এবং তারপর আমার স্কুলের কাজ শেষ করলাম। এরপর রাত 12টা বাজতে আমি কাকার রুমে এসে তাকে বলতে লাগলাম, কাকা এখন আমার মোবাইলটা দাও। আমার সেই বন্ধুর সাথে কথা বলবো। কাকা বললেন, আমার খুব মাথা ব্যথা হচ্ছে। যাও আগে আমার জন্য সুন্দর করে একটা চা বানিয়ে নিয়ে আসো। কিছুক্ষণ পর চা বানাতে গেলাম। চা বানানোর পর রুমে এসে চা টেবিলে রেখে চলে যেতেই তখন কাকা আমাকে বললেন, তুমি আজ রাতে আমার রুমে থাকো। আমি অবাক চোখে তার দিকে তাকাতে লাগলাম। বন্ধুরা, তারপর কাকা আমার সাথে কি করেছিল তার পরের পার্ট আগামীকাল আপলোড দেয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।